আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হলো পরিমাণগত রসায়ন। তো ভার্সিটির জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে আর কি। তাহলে শুরু করা যাক। আমরা শুরু করি প্রথমে যে আমি যদি বলি যে কার্বনের ভর হলো 12 গ্রাম। আমি যদি জিজ্ঞেস করি যে এখানে কয়টি কার্বন পরমাণুর ভর 12 গ্রাম, আমরা আসলে অনেকে ভুল করি। আমরা মনে করি যে না, একটি কার্বন পরমাণুর ভর হলো 12 গ্রাম। আসলে এখানে একটি না, এখানে কয়টি কার্বন পরমাণু আছে? 1 মোল কার্বন পরমাণু আছে। তাহলে 1 মোল বলতে আমরা কি বুঝি? 1 মোল বলতে আমরা বুঝি যে 6.02 ইন্টু 10⁻23, এটাকে বলে 1 মোল। তাহলে এখানে কার্বনের ভর হলো 12 গ্রাম, এর মানে কি বোঝায়? এর মানে বোঝায় যে এখানে 6.02 ইন্টু 10⁻23 কি আছে? কার্বন আছে। এই এতটি কার্বনের ভর হলো কত গ্রাম? 12 গ্রাম। তাহলে আমাদের প্রশ্ন আসবে যে একটি কার্বন পরমাণুর ভর কত? তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত? তাহলে এটাকে মুখে মুখে করা যায়। দেখেন একটু, যে একটি কার্বন পরমাণু ভর হবে 12/6.02 ইন্টু 10⁻23। তাহলে এটাকে ভাগ করলে দেখেন, আমরা একটা জিনিস খেয়াল করি যে আমরা 10কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে ফলাফলটা হবে 2। আমরা যদি আমরা যদি 10কে 2 দিয়ে ভাগ করি তাহলে ফলাফলটা হবে কত? 5। তাহলে একটু খেয়াল করেন যে নিচের সংখ্যাটা ছোট হলে ফলাফলটা কিন্তু বড় হয়, নিচের সংখ্যাটা বড় হলে ফলাফলটা কিন্তু ছোট হয়। তাহলে এই মানটা যত বড় হবে এই মানটা তত ছোট হবে। তাহলে একটু খেয়াল করেন, যদি এটাকে 6 কল্পনা করতাম আমি, তাহলে 6কে 12 দিয়ে কাটলে হতো 2। কিন্তু এটা কিন্তু 6 না, 6 থেকে একটু বেশি, 6.02। তো বলছিলাম নিচের সংখ্যাটা যত বড় হবে ফলাফলটা তত ছোট হবে। তাহলে 6 হলে হয় 2, কিন্তু এটা যেহেতু 6 না, 6 থেকে বড়, তাহলে ফলাফলটা 2 থেকে একটু কম হবে, হবে 1.999। তাহলে এখন আমরা সবাই জানি যে নিচের পাওয়ারটা যখন উপর থেকে উঠবে তখন হবে ইনভার্স, প্লাস থাকলে সেটা মাইনাস হবে। তাহলে 1.99 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে দেখেন এই ম্যাথ কিন্তু মুখে মুখে করা যায়, এই জন্য এই ম্যাথগুলো পরীক্ষা আসবে। এগুলো আপনাদের মেডিকেল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনাদের ভার্সিটি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এইসব ম্যাথগুলো কিন্তু মুখে মুখে করা যায়। আমি আরেকটা দেখে ম্যাথ দেখাই যে আমরা জানি যে 1 মোল পানির ভর কত? 1 মোল পানির ভর হলো 18 গ্রাম, এটা আমরা সবাই জানি। কিন্তু আসলে এক্সাক্ট ভর কিন্তু 18 গ্রাম না, 18.02 গ্রাম। কেন 18.02 গ্রাম? আমরা হাইড্রোজেনের ভরকে লিখি 1 গ্রাম, কিন্তু আসলে হাইড্রোজেনের ভর কিন্তু 1 গ্রাম না, এটা হচ্ছে 1.0008 গ্রাম, ঠিক আছে, বা 1.008 গ্রাম। তাহলে আমাদের সুবিধার জন্য আমরা 1 গ্রাম লিখি, কিন্তু হাইড্রোজেন ভর ভর কিন্তু 1 গ্রাম না, 1.008 গ্রাম। তাহলে দুইটি হাইড্রোজেনের ভর কত হবে? তাহলে 2 ইন্টু 1.008, তাহলে গুণ করলে হবে কত? 2 আর 2 × 16, এত গ্রাম, বা 2.02 গ্রাম, তাই না? তাহলে হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেনের ভর হলো 2.02 গ্রাম। তাহলে অক্সিজেনের ভর কত? 16 গ্রাম। তাহলে তাহলে আমার পানির ভর কত হবে? H2O সমান কত হবে? 2.02 প্লাস কত? 16। তাহলে কত হবে? 18.02 গ্রাম। তাহলে আমার 1 মোল পানির ভর কত? 18.02 গ্রাম। তাহলে আমরা 1 মোল পানি বলতে কি বুঝি? যে 6.02 ইন্টু 10⁻23 পানির অণুর ভর কত গ্রাম? 18.02 গ্রাম। 18.02 গ্রাম। আচ্ছা, আমরা একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু এখানে বলছিলাম পরমাণু, যে 6.02 ইন্টু 10⁻23 পরমাণু, কিন্তু এখানে আমরা বলছি অণু। তাহলে কখন পরমাণু হবে কখন অণু হবে সেটা আমি কেমনে বুঝবো? যদি এখানে পরমাণু থাকে তাহলে সংখ্যাটা হবে পরমাণু, যদি এখানে এটা অণু হয় তাহলে এটা হবে কি? অণু। তাহলে যেহেতু পানি একটা অণু, তাহলে এটা হবে কি? অণু। 6.02, এটা হবে কি? অণু। তাহলে এতটি অণুর ভর হলো কত? 18.02 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত হবে? তাহলে 18.02 ভাগ কত হবে? 6.02 ইন্টু 10⁻23, তাই না? তাহলে এটা 18, এটাকে 6 ধরলে হবে 3, কিন্তু এটা 6 থেকে বেশি, তাহলে ফলাফলটা একটু 3 থেকে একটু কম হবে। তাহলে 3 থেকে কম মানে কত? 2.97, 2.97 ইন্টু 10⁻23, যেহেতু পাওয়ারটা উপরের দিকে উঠলে হবে মাইনাস, তাহলে -23 গ্রাম। তাহলে এইসব ম্যাথ গুলো মুখে মুখে করা যায় বলে এগুলো পরীক্ষা আসতে পারে। আমরা এখান থেকে আরেকটা ম্যাথ দেখাই। এখান থেকে একটা বইয়ের মধ্যে একটা ম্যাথ দেওয়া আছে, একটা বইয়ের এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে
নম্বর একটা ম্যাথ দেওয়া আছে, বলছে 36 গ্রাম পানির মধ্যে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে, এলো প্রশ্ন। এটা আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল, যে বলছে 36 গ্রাম পানির মধ্যে কয়টি কয়টি হাইড্রোজেন পরমাণু আছে, এলো প্রশ্ন। হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আমি যদি নর্মালি একটা জিনিস দেখাই, যে এক কোনো পানি তৈরি দেখি কি লাগে, দুইটি হাইড্রোজেন লাগে আর একটা অক্সিজেন লাগে, মিলে হয় কি, একটা অক্সিজেন মিলে কি হয়, পানি, তাই না, H2O। অথবা বলতে পারি যে পানিকে ভাঙলে কি পাওয়া যাবে, পানিকে ভাঙলে দুইটি হাইড্রোজেন পাওয়া যাবে আর একটা অক্সিজেন পাওয়া যাবে, তাই না। তাহলে এক অণু পানিকে ভাঙলে কয় অণু হাইড্রোজেন পাওয়া যায়, বা কয়টা হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে, দুইটা। তাহলে এক অণু পানিকে ভাঙলে দুইটি হাইড্রোজেন পাওয়া যাবে, তাই না। তাহলে এক অণু পানিকে ভাঙলে পাওয়া যাবে দুইটি হাইড্রোজেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা বলতে পারি যে এটা যা হবে হাইড্রোজেন কি হবে, তার দ্বিগুণ হবে, তাই না। তাহলে পানি যতটা হবে হাইড্রোজেন কি হবে, তার দ্বিগুণ হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা 36 গ্রাম পানি বলতে আমরা কি বুঝি, আমরা যদি ধরি যে 1 মোল পানির ভর কত, 18 গ্রাম, যদি আমি এটাকে ধরি আর কি, যে 1 মোল পানির ভর কত, 18 গ্রাম। তাহলে 1 মোল পানি মানে কতটুকু, মানে 6.02, তাই না। তাহলে আমাদের 18 গ্রাম পানি সমান কত মোল, তাহলে 18 গ্রাম পানি সমান হবে কত মোল, তো এটাকে আমি 36কে 18 দিয়ে ভাগ করলাম, হলে হবে কত, 2 মোল। তাহলে আমার 36 গ্রাম পানি সমান কত মোল, 2 মোল পানি, তাই না, 2 মোল পানি। তাহলে আমাদের 2 মোল পানি মানে কতটি অণু, এখানে কতটি পানির অণু আছে, যে 2 × 6.02 ইন্টু 10⁻³ কত, 23টি পানির অণু, তাই না। আমরা বলছিলাম যে একটি পানির অণু ভাঙলে কয়টি হাইড্রোজেন পাওয়া যাবে, একটি পানির অণু ভাঙলে দুইটি হাইড্রোজেন পাওয়া যাবে। তাহলে আমাদের এতটি পানির অণু ভাঙলে কতটা হাইড্রোজেন পাওয়া যাবে, তাহলে তার দ্বিগুণ হবে, তাই না। কারণ আমাদের অণু যত হবে পরমাণু তার দ্বিগুণ হবে, তাই না। তাহলে আমার এখানে 36 গ্রাম সমান কতটি অণু, এই এতটি অণু, তাই না। 36 গ্রাম সমান এতটি অণু। তাহলে আমার এতটি অণুকে ভাঙলে 2 × 6.02 ইন্টু 10⁻23 এতটি পানির অণুকে ভাঙলে তাহলে কতটি হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে, তার দ্বিগুণ হবে। তাহলে 2 × 2 × 6.02 ইন্টু 10⁻23, তাই না। তাহলে আমি একটা জিনিস খেয়াল করি, এটা আমি কি 6 ধরি আমার সুবিধার জন্য, এটাকে যদি আমি 6 ধরি, তাহলে 6 × 2 = 12, 12 × 2 = 24, তাই না। তাহলে 24 ইন্টু 10⁻23, তাই না। বা এটাকে লেখা যায় 2.4 ইন্টু 10⁻24। তাহলে এতটি হাইড্রোজেন পরমাণু, এতটি হাইড্রোজেন পরমাণু। তাহলে এটার আনসার কত হবে, যে 2.4 ইন্টু 10⁻24 টি হাইড্রোজেন পরমাণু। দেখেন এখানে আনসার তাহলে কত নাম্বার হবে, আনসার হবে আমার এখানে ওই মধ্যে দেওয়া আছে 2 নম্বরটা হবে আনসার। তাহলে এইগুলো এক ধরনের ম্যাথ। তাহলে এখানে এই ম্যাথ গুলো যদি আসে, এগুলো কিন্তু করা যায়, আপনি শুধু বুঝতে হবে যে যে 1 মোল সমান কত, 1 মোল সমান 6.02, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি এটা ধরতে পারেন তাহলে আপনার জন্য যে কোনো ম্যাথ করা একদম ইজি। এবার আমরা আসি এখান থেকে অন্য একটা টপিকসে আসি, যে আমরা সবাই জানি যে গ্যাসীয় অবস্থায় 1 মোল কোনো অণুর কোনো অণুর কোনো অণু স্থান দখল করে কতটুকু, 1 মোল কোনো অণু স্থান দখল করে কতটুকু, যে 22.4 লিটার, যখন তাপমাত্রা কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না। আর যদি তাপমাত্রা বাড়ে, আমরা সবাই জানি তাপমাত্রা বাড়লে কি বাড়ে, তাপমাত্রা এবার ধরুন একটা পাত্র ধরলাম আমি, এখানে অনেকগুলো অণু আছে, যদি তাপমাত্রা বাড়ে তাহলে কি বাড়ে, অন্যগুলোর গতিপথ বেড়ে যায়, তাহলে এরা দখল করবে কি বেশি, মানে আয়তন দখল করবে বেশি। তাহলে তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তাহলে কতটুকু স্থান দখল করবে, 24.04 লিটার। যদি তাপমাত্রা 25 ডিগ্রি হয়, তাহলে কতটুকু স্থান দখল করবে, 24.789 লিটার, তাই না। তাহলে আমাদের এই অংশটা একটু মনে রাখতে হবে, যে গ্যাসীয় অবস্থায় 1 মোল অণু কতটুকু স্থান দখল করে, এই অংশটা একটু খেয়াল রাখতে হবে। এবার আসেন আমরা এখান থেকে যদি একটা ম্যাথ দেখাই, এখান থেকে ম্যাথ গুলো কেমন আসে, এখান থেকে ম্যাথ আসে, আমি যে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে যদি বলি যে 1.7 গ্রাম, ঠিক আছে, 1.7 গ্রাম NH3 অণুতে, বা এত গ্রাম NH3 তে কতটি অণু আছে, এলো প্রশ্ন। বা এত গ্রাম NH3 কতটুকু স্থান দখল করে, আগে এই ম্যাথটা দেখাই, কতটুকু স্থান দখল করে, তাই না, কতটুকু স্থান দখল করে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু তাপমাত্রা বলে দেওয়া নাই। NH3 কি এটা গ্যাস, যেহেতু এটা গ্যাস, তাহলে এটা কতটুকু স্থান দখল করবে, এই যে এগুলা, তাই না, এই যে এগুলা উপরে যেগুলো আমি লিখছি এগুলা দখল করবে, তাই না। আচ্ছা এখন তো এখানে তাপমাত্রা দেওয়া নাই, যদি তাপমাত্রা দেওয়া যদি না থাকে, আমি ধরে নিব এটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা না দেওয়া থাকলে আমরা ধরে নিব এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমরা সবাই জানি যে NH3 এর ভর কত, এর ভর হলো কত, এর ভর হলো 17 গ্রাম, তাই না। তাহলে 1 মোল NH3 তার ভর কত, 17 গ্রাম।
আর 17 গ্রাম কতটুকু স্থান দখল করবে আমরা বলছিলাম যে 1 মোল কোনো গ্যাসীয় অণু কতটুকু স্থান দখল করে 22.4। তাহলে 17 গ্রাম কতটুকু স্থান দখল করবে 22.4 লিটার, তাই না? তাহলে আমার 1.7 গ্রাম কতটুকু স্থান দখল করবে? তাহলে আসি আমরা 22.4 ইন্টু 1.7 বাই কত 17। তাহলে এটাকে এটা দিয়ে কাটলে হবে 10, আর এটাকে এটা দিয়ে কাটলে হবে 2.24 লিটার, তাই না? তাহলে টু পয়েন্ট টু ফোর লিটার পেলাম আনসার। তাহলে এখান থেকে দেখা গিয়েছে অথবা যদি আমি এখান থেকে দেখি দেখো দেওয়া আছে যে 10 নম্বর না 8 নম্বরে বইয়ের 8 নম্বর পৃষ্ঠায় এখানে বললো যে 10 গ্রাম কার্বন, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপ দিলে তাপ দিলে কি উৎপন্ন হবে বলছে, ওরা কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, বলছে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এখন আমাকে বলছে এসটিপিতে এসটিপিতে কতটুকু উৎপন্ন হবে, এসটিপিতে কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে, তাই না? এখানে আমরা এর আগে আরেকটা জিনিস বলা হয় নাই এখানে আমাদের, ধর মনে রাখবেন যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বললে এটা হলো এসটিপি, হলো এসটিপি। যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলে তাহলে হবে এটা এনটিপি, আর যদি বলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা হবে কি এসএটিপি। তাহলে দেখেন এসটিপি যে কথা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সেম কথা। তাহলে আমাকে কি কি বলছে এখানে, প্রশ্ন বলছে যে যে আট, আমাদের প্রশ্ন 10 গ্রাম 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে যে এসটিপিতে কতটুকু কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমরা আগে আসি যে ক্যালসিয়াম কার্বনেট এটাকে তাপ দিলে কি কি উৎপন্ন হয়। এটাকে তাপ দিলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কি কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে আমরা জানি যে ক্যালসিয়াম কার্বনেট তার ভর কত, এর ভর কিন্তু 100 গ্রাম। তাহলে 100 গ্রামকে তাপ দিলে কার্বন ডাই অক্সাইডের ভর কত 44 গ্রাম। তাহলে 100 গ্রামকে তাপ দিলে আমার কার্বন ডাই অক্সাইড কতটুকু উৎপন্ন হয় 44 গ্রাম, তাই না? তাহলে আমরা আসি যে প্রশ্নে বলছে 10 গ্রাম। তাহলে 10 গ্রামকে তাপ দিলে কতটুকু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তাহলে এখানে একটা শূন্য কমে গেল, তাহলে এখানে একটা 10 দিয়ে ভাগ করা লাগবে এটাকে, তাহলে 4.4 গ্রাম, তাই না? যদি না বুঝে থাকেন তাহলে আমি একটু বলি, তাহলে 100 গ্রাম থেকে উৎপন্ন হয় 44 গ্রাম, 1 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, তাহলে আমার 44 বাই কত হবে 100, আর আমার 10 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে, তাই না? ঐকিক নিয়মের ম্যাথ আর কি। 10 গ্রাম থেকে কতটুকু উৎপন্ন হবে 10 ইন্টু 44 বাই কত 100, তাই না? তাহলে শূন্য শূন্য কাটা, তাহলে 44কে 10 দিয়ে কাটলে হবে 4.4, তাই না? তাহলে আমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে কত 4.4 গ্রাম, তাই না? এখন আমরা সবাই জানি যে 44 কার্বন ডাই অক্সাইডের ভর কত 44 গ্রাম, তাই না? তাহলে 44 গ্রাম সমান কত 1 মোল, তাই না? আমরা বলতে পারি যে 1 মোল কোনো গ্যাস কতটুকু স্থান দখল করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22.4 লিটার, তাই না? তাহলে এবার আসেন, তাহলে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড কতটুকু স্থান দখল করবে। তাহলে এখানে একটা কি হবে, আমাকে 10 দিয়ে ভাগ করা লাগবে, অথবা 4.4 ইন্টু কত 22.4, তাই না? ভাগ কত 44, তাই না? তো এটাকে এটা দিয়ে কাটলে হয় 10, 10কে 22.4 দিয়ে কাটলে হবে কত হবে 2.24, তাই না? এত লিটার, তাহলে 2.24 লিটার। এগুলো কিন্তু আরো শর্টকাটে করা যায়, আমি তো এখানে বিস্তারিত ব্যাখ্যা লিখে লিখে পড়াচ্ছি। তা আপনি এগুলো কিন্তু করা কিন্তু এত কঠিন না, এগুলো কিন্তু সহজে করা যায়। এই যে লাইনগুলো যে 1 গ্রাম, এগুলো আপনাকে লেখা লাগবে না, এগুলো তো আপনি মুখে মুখে করতে পারবেন, তাই না? তো এগুলো কিন্তু এইসব ম্যাথগুলো কিন্তু আমাদের পরীক্ষায় সবসময় আসে। তাহলে এখান থেকে একটা ম্যাথ দেখালাম, আর একটা ম্যাথ আমি দেখাই এখানে, যে বইয়ের 14 নম্বর দেওয়া আছে। 14 নম্বর দেওয়া আছে কি, এখানে বলছে পটাশিয়াম ক্লোরাইড কে, পটাশিয়াম ClO3, পটাশিয়াম ক্লোরাইড কে বলছে তাপ দিলে কি বলছে যে আমার প্রমাণ তাপমাত্রা ও চাপে, ঠিক আছে? তাহলে প্রমাণ তাপমাত্রা মানে কত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? প্রমাণ চাপ মানে কোনটা 1 অ্যাটমসফিয়ার চাপ, ঠিক আছে? বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে বলছে কত এমএল অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, তাই না? এটা বলছে আমাকে। তাহলে আসেন, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে যে 1 মোল কোনো গ্যাস কতটুকু স্থান দখল করে 22.4 লিটার, তাই না? তাহলে আমরা এটা দিয়ে ম্যাথ করলে আমার হয়ে যাবে আনসারটা। তো এটা আসলে কোথায়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, এটা এই ম্যাথটাই পরীক্ষা আসছিল। যে তাহলে আমরা জানি পটাশিয়াম ক্লোরাইড এর ভর কত, এর ভর হলো 122.5 গ্রাম। এর ভর কিন্তু একটা মুখস্থ রাখবেন, এগুলো কিন্তু পরীক্ষা লাগবে। পরীক্ষার হলে গিয়ে কিন্তু এগুলো বের করা খুব একটা টাফ, মানে অনেক সময় লাগবে। আপনি এগুলো আগে থেকে মুখস্থ রাখবেন যে পটাশিয়াম ক্লোরাইড তার তাপমাত্রা কত, তার ভর কত 122.5 গ্রাম। তাহলে আমি আসি যে এটাকে বিক্রিয়াটা সম্পন্ন করি, এ হলো পটাশিয়াম ক্লোরাইড, এটাকে তাপ দিলে কি উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, আর কি উৎপন্ন হবে অক্সিজেন উৎপন্ন হবে, তাই তো? অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে আমাকে এখন এটাকে সমতা বিধান করা লাগবে। তাহলে আমি যদি সমতা বিধান করি, তাহলে এখানে অক্সিজেন আছে 3টা, এখানে অক্সিজেন হলো 2টা, তাই না? তাহলে আমাকে সমতা বিধান করলে এখানে 3 অণু অক্সিজেন দিলাম, এখানে আমি 2 অণু দিলাম, আর এখানে একটা 2 দিলাম। তাহলে দেখেন অক্সিজেন 3 দুগুণা 6 মিলে গেল, 3 দুগুণা 6 মিলে গেল, তাই না? পটাশিয়াম 3 মিলে গেল, ক্লোরিন 3 মিলে গেল। তাহলে আমরা বলতে পারি যে পটাশিয়াম ক্লোরাইড এর ভর হলো 122.5, তাহলে 2 মোলের জন্য ভর কত হবে
তার দ্বিগুণ হবে। তাহলে কত হবে? 245 গ্রাম, তাই না? তাহলে 245 গ্রাম। তাহলে 245 গ্রামকে তাপ দিলে অক্সিজেন কতটুকু উৎপন্ন হয়? আমরা জানি 1 মোল অক্সিজেনের ভর হলো কত? 32 গ্রাম। তাহলে 32 কত? 3। তাহলে হবে 96 গ্রাম, তাই না? তাহলে বলতে পারি যে 245 গ্রাম থেকে উৎপন্ন হয় 96 গ্রাম কি আমার অক্সিজেন, তাই না? আচ্ছা, আমি 96 গ্রাম করা লাগবে না, আমি একটা কাজ করি যে 1 মোল অক্সিজেন কতটুকু স্থান দখল করে? 22.4 লিটার, তাই না? তাহলে 3 মোল অক্সিজেন কতটুকু স্থান দখল করবে? 3 × 22 কত? 4 লিটার, তাই না? তা আমি যদি এটাকে এমএল নিয়ে আসি, তাহলে এমএল নিয়ে আসতে হলে কি করতে হবে? তার সাথে 1000 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এটার সাথে আমি যদি 1000 দ্বারা গুণ করি, তাহলে সেটা হবে কি আমার এমএল, তাই না? তাহলে বলতে পারি যে এত গ্রাম থেকে উৎপন্ন হয় এত এমএল কি অক্সিজেন, এত এমএল কি অক্সিজেন। তাহলে প্রশ্নে বলছে কতটুকু আমাকে? প্রশ্ন বলছে আমাকে যে 5 গ্রাম, তাই না? প্রশ্ন বলছে 5 গ্রাম। তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটুকু অক্সিজেন উৎপন্ন হবে? তাহলে একদম ঐকিক নিয়মে আপনাকে করতে হবে আর কি, যে 3 × 22.4 ইন্টু কত 100 ইন্টু কত 5 কত 245। এই হলো কি আমার আনসার। তো এটাকে ভাগ করলে যে মানটা হবে সেটা হচ্ছে আমার আনসার। তাহলে এই ম্যাথগুলো কিন্তু মুখোমুখি করা যায়, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। এগুলো কিন্তু বিষয়টা কঠিন না। আর একটা কি বলছে দেখেন এখানে আমাদের, যে তার উপরের দিকে 12 নম্বর প্রশ্নটা কি বলছে, যে 12 নম্বর প্রশ্নটা বলছে যে আমার এখানে যে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে 1 লিটার অক্সিজেনে গ্যাসে কয়টি অণু থাকে? আচ্ছা, এটা তো সহজ, যে আমরা সবাই জানি যে প্রমাণ তাপমাত্রা মানে 0 ডিগ্রি আর প্রমাণ চাপ মানে 1 অ্যাটমসফিয়ার, তাই না? তাহলে আমরা সবাই জানি যে 1 মোল অক্সিজেন, তাই না? এই যে 1 মোল অক্সিজেন, 1 মোল অক্সিজেনে কয়টি অণু থাকে? 6.02 ইন্টু 10⁻23, তাই না? আর 1 মোল অক্সিজেন মানে কতটুকু আয়তন দখল করে? 22.4 লিটার, তাই না? 22.4 লিটার, তাই না? তাহলে বলতে পারি যে আমরা 22.4 লিটারে কতটি অণু থাকে? 6.02 ইন্টু 10⁻23, তাই না? তাহলে প্রশ্ন বলছে যে 1 লিটারে কতটি অণু থাকবে? তাহলে 6.02 ইন্টু 10⁻23 বাই কত? 22.4, তাই না? তাহলে দেখেন এই ম্যাথ কিন্তু মুখোমুখি কিন্তু চাইলে করা যেতে পারে, তবে এটা মানে আপনি অনুমান করে আপনাকে নিতে পারবে মানটা। যেমন ধরুন আমি বলি এখানে, এখানে যদি আমি 4 কিন্তু 24, এটা কিন্তু 4 হবে না, 4 থেকে হালকা একটু কম হবে, যেহেতু এটা 22। তাহলে 4 24 মানে 3 পয়েন্ট একটা সামথিং মান আসবে আর কি, ঠিক আছে? 3 পয়েন্ট একটা সামথিং মান আসবে, একটা সামথিং মান আসবে আর কি। তারপরে দেন আপনি এটাকে 1 দিয়ে ভাগ করা লাগবে আর কি। ভাগ করার পরে যে মানটা আসবে, আসলে এই ম্যাথগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু অনুমান করে বসাতে হবে আর কি ম্যাথগুলোর মান। এই যে কিন্তু আপনি 1/3.5 এটাকে আপনাকে ভাগ করতে হবে, কেমনে ভাগ করবেন? যে 3.5/1, একটু সময় লাগবে এইসব ম্যাথগুলো করতে গেলে একটু আপনাকে। তো তখন আপনাকে, এই যে আমরা করছিলাম যে ছোটবেলায় একটা দশমিক দিব, একটা শূন্য দিব, তাই না? তারপরে আমরা কি করি, যে 3 × 2 = 6, 3 × 9 মানে এরকম একটা মান আসবে, 3 × 9 মানে এরকম একটা মান করলে 3.3 এরকম একটা মান আসবে, ঠিক আছে? বা 0.3 আশপাশে একটা মান আসবে। তাহলে এখানে আনসারটা কত দেখেন তো, এখানে আনসারটা দেওয়া আছে 1 নাম্বার যে 0.2687। তাহলে এটা একটু আপনাকে মানে ক্যালকুলেশনটা একটু করতে হবে, ক্যালকুলেশনটা একটু আপনাকে রাফ করে এই ম্যাথগুলোর আনসার বসাতে হবে। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমি যতটুকু জানি সেখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না। আর এই ম্যাথটা করতে হলে অবশ্যই একটু ক্যালকুলেটর লাগবে। আসলে কিছু কিছু ম্যাথ আপনাকে একটু কঠিন দিবে, কিছু করার থাকে না। যেমন ধরুন এই ক্যালকুলেশন করতে হলে এটা ক্যালকুলেটর কিন্তু লাগে, কিন্তু মুখে মুখে করা যায়, কিন্তু একটু সময় লাগবে। তো এই সবগুলো ম্যাথ যে একদম আপনি পারবেন ব্যাপারটা তাও না, কিছু ম্যাথ আপনাকে স্কিপ করে আসতে হবে। যেমন ধরুন এই ম্যাথটা আপনি করতে গেলে মোটামুটি আপনার একটু সময় নষ্ট হবে, এটা ক্যালকুলেশন করতে গেলে। মানে এতটুকু পর্যন্ত আপনি করতে পারবেন ঠিক, কিন্তু বাকিটুকু করতে হলে আপনাকে একটু মানে কি করতে হবে, একটু ক্যালকুলেশন করতে হবে, একটু সময় দেওয়া লাগবে। তাহলে এখান থেকে আমাদের এই ধরনের ম্যাথগুলো পরীক্ষা আসে আর কি। তাহলে আমরা মোটামুটি এখান থেকে এই টপিকটা থেকে এই ম্যাথগুলো করলে হবে। এর পরের টপিকটা দেওয়া আছে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে? এগুলো তাহলে আমরা সবাই জানি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি কি? আচ্ছা, প্রাইমারি স্ট্যান্ডার্ড এর কিন্তু 4টা বৈশিষ্ট্য আছে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড তার 4টা বৈশিষ্ট্য আছে। এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে 3টা হলো আমার না, 4টা বৈশিষ্ট্যের মধ্যে 3টা হলো আমার না, আর একটা বৈশিষ্ট্য হলো কি আমার হ্যাঁ, মানে হ্যাঁ। তাহলে কোনটা হ্যাঁ কোনটা না একটু খেয়াল করেন। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেগুলো, এগুলোকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এদেরকে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাহলে এটা হলো আমার হ্যাঁ, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, ঠিক আছে? এটা হলো কি আমার হ্যাঁ। আর বাকি 3টা হলো কি আমার না। তাহলে বাকি 3টা কি দেখেন একটু খেয়াল করেন। বাকি 3টা হলো যে এরা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে না, মানে উন্মুক্ত অবস্থায় রাখলে, উন্মুক্ত অবস্থায় রাখলে, উন্মুক্ত অবস্থায় রাখলে এরা বায়ুর যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে না, তার সাথে বিক্রিয়া করে না, তার সাথে বিক্রিয়া করে না, ঠিক আছে? তারপরে কি বলছে, এরা যেহেতু বিক্রিয়া করে না, তাহলে এদেরকে উন্মুক্ত অবস্থায় রাখলে এদের ঘনমাত্রা পরিবর্তন হবে না। কেন ঘনমাত্রা পরিবর্তন হবে না? কারণ এরা যেহেতু বিক্রিয়া করতেছে না, এই জন্য এদের ঘনমাত্রা পরিবর্তন হয় না, এদের ঘনমাত্রা পরিবর্তন হয় না। তাহলে উন্মুক্ত অবস্থায় রাখলে এদের ঘনমাত্রা পরিবর্তন হয় না।
আর এরা কি করে না, এরা নিক্তির ক্ষয় করে না, নিক্তির কোনো ক্ষয় করে না, ওজন মাপার মেশিনে নিলে তার কোনো ক্ষয় করে না। তাহলে একটা জিনিস খেয়াল করেন, দেখেন যেটা বললাম যে এখানে তিনটা, দেখেন না, 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 একটা হলো কি হ্যাঁ, এসে আমার হ্যাঁ, তাহলে এসে আমার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য বললাম এগুলা। এর উদাহরণগুলোকে আমি কেমনে মনে রাখবো? উদাহরণকে মনে রাখবো, আমরা এটা সবাই জানি যে প্রাইমারি স্ট্যান্ডার্ড, তার উদাহরণকে মনে রাখবো যে উদাহরণে মানে যোগের মধ্যে যদি সি থাকে, তাহলে সি থাকলে সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, শুধুমাত্র কোনটা ছাড়া, শুধুমাত্র HCl ছাড়া। তাহলে HCl ছাড়া যত উদাহরণ আছে যাদের মধ্যে সি থাকবে, সবগুলা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে ধরলাম K2Cr2O7, এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? তাহলে কেমনে বুঝবো আমরা? এখানে যেহেতু সি আছে তাহলে এটা প্রাইমারি। তাহলে আমরা কি বললাম, আমরা জাস্ট একটা উদাহরণ মুখস্থ রাখবো, আমরা এক পাশের উদাহরণ মুখস্থ রাখলে আরেক পাশে মুখস্থ রাখার দরকার নেই। তাহলে আমরা প্রাইমারিকে চিনবো কি দিয়ে? সি দিয়ে। তাহলে সি থাকলে সবগুলো প্রাইমারি, শুধুমাত্র কোনটা ছাড়া? HCl ছাড়া। তাহলে এখানে আমাদের কয়েকটা ম্যাথ দেওয়া আছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ, পদার্থ নয়। এখানে ডাইজেস্টের মধ্যে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু নিজে দেখতে করে নেবেন আর কি, এগুলোতে কিন্তু পরীক্ষা আসতে পারে প্রশ্ন। তাহলে আমাদের এখান থেকে মোটামুটি এই কয়েকটা জিনিস জানলে হবে। এবার আমরা আসি আর একটা টপিকের মধ্যে আসি, মোলারিটি বা ঘনমাত্রা, আমরা এখানে আসি। তাহলে ঘনমাত্রা বলতে আমরা কি বুঝি? তাহলে ঘনমাত্রা বলতে আমরা বুঝি যে নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় যে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে, দ্রবীভূত থাকবে, তাকে বলি আমরা কি? তাকে ঘনমাত্রা বলে। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে তাপমাত্রা কিন্তু ফিক্সড। তো তাপমাত্রা কেন ফিক্সড? আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি মনে করেন যে একটা পাত্র আছে, এখানে পানি আছে, আপনি এখানে চা পাতা মিশালেন, যে কালারটা আপনি পাবেন, ঠান্ডা পানি ধরলাম, ঠান্ডা পানির মধ্যে আপনি চা পাতাটা মিশালেন, আর আপনি এখানে একটা পাত্র আছে, এই পানিগুলো কিন্তু একটু গরম, তাহলে পানিগুলো একটু গরম, আপনি এখানে কি করলেন? চা পাতা মিশালেন। তাহলে এখানে আপনি যে কালারটা পাবেন, এই যে কালার, এই হলো কি কালার। তাহলে আপনি ঠান্ডা পানিতে মিশালে যে কালারটা হবে সেটা হবে হালকা। তাহলে কেন হালকা হবে? তাহলে এখানে বিক্রিয়া করবে কম, তাই না? এখানে কালারটা হবে হালকা। তাহলে কালার হালকা হওয়া মানে কি? এর ঘনমাত্রা আছে কম, মানে এটা কম ঘন। আর এখানে কালারটা হবে কি গাঢ়, তাহলে এর মানে কি? এখানে বিক্রিয়া করছে বেশি, তাহলে এর ঘনমাত্রা কি বেশি। আপনি কিন্তু পরিমাণ কিন্তু একই মিশিয়েছেন, এখানে যে পরিমাণ মিশিয়েছেন পাতা, এখানে কিন্তু সেম পরিমাণ আপনি পাতা মিশিয়েছেন, মানে মিশিয়েছেন আর কি। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হলো এই যে এখানে ঠান্ডা পানি ছিল আর এখানে কি গরম পানি ছিল, তাই না? এখানে এটা ছিল গরম পানি। তাহলে এই জন্য বলছে তাপমাত্রা যদি আমি চেঞ্জ করি, তাহলে তাপমাত্রা চেঞ্জ করলে কি হয়? ঘনমাত্রা চেঞ্জ হয়। তো এই জন্য সংজ্ঞার মধ্যে বলছে যে নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা, তাপমাত্রা আপনাকে ফিক্সড করতে হবে। তাপমাত্রা যদি ফিক্সড না হয়, তাপমাত্রা চেঞ্জ হলে ঘনমাত্রা চেঞ্জ হবে। তো কি বলছে? 1 লিটার, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে তাকে বলছি আমরা ঘনমাত্রা। তাহলে আমরা এই ঘনমাত্রা থেকে কয়েকটা ম্যাথ দেখাই। যেমন ধরেন এখানে একটা এমসিকিউ দেওয়া আছে যে আমাদের এক উদাহরণ 20 নম্বরে দেওয়া আছে। তাহলে আমাদের আমাদের প্রবলেম বেস যে প্রশ্নগুলো, সেখানে আমাদের 20 নম্বর প্রশ্ন দেওয়া আছে। কি দেওয়া আছে দেখেন, এখানে বলছে 5.6 গ্রাম, এটা আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, যে 5.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এটা 5.6 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। ওই দ্রবণের আয়তন দেওয়া আছে কতটুকু? দ্রবণের আয়তন দেওয়া আছে 250 ml। আমাকে বলছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, ঠিক আছে? ঘনমাত্রা কত, এগুলো আমরা প্রশ্ন। তাহলে আসেন এটা, আমরা এখানে আসি যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, তার মোলার ভর কত, ঠিক আছে? মানে 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত? 56 গ্রাম, তাই না? 56 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 56 গ্রাম সমান 1 মোল, তাই না? তাহলে 5.6 গ্রাম সমান কত মোল হবে? তাহলে 5.6 বাই কত হবে? 56, তাই না? তো এটাকে এটা দিয়ে কাটলে হবে 10, আর 1কে 10 দিয়ে কাটলে হবে 0.1, এত মোল, তাই না? তাহলে আমার তাহলে আমার 0.1 মোল আমি পাই গেলাম, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 250 ml এ, 250 ml দ্রবণে কতটুকু থাকে? 0.1 মোল থাকে, তাই না? তাহলে ঘনমাত্রা মানে কত? যে 1 লিটার দ্রবণে যত মোল থাকবে বলছিলাম, তাই না? 1 লিটার যে কথা, 1000 ml কিন্তু সেম কথা। 1 লিটার যে কথা, 1000 ml কিন্তু সেম কথা, তাই না? তাহলে আমার 250 ml এ থাকে 0.1 মোল। তাহলে আমার 1000 ml এ কতটুকু থাকবে? তাহলে আমরা আসি, তাহলে 0.1 ইন্টু 1000 বাই কত? 250, তাই না? তাহলে আমরা যদি আহ শূন্য শূন্য কাটি, শূন্য শূন্য কাটা, তাই না? আর আমি যদি কাটি 4 25 কত? 100, তাই না? 4 25 100। তাহলে দেখেন, তাহলে এবার আসি, তাহলে 4কে 0.1 দ্বারা গুণ করলে হবে 0.4, তাহলে আনসার কত হবে? 0.4 মোলারিটি। তাহলে এখানে যদি এমএল থাকে তাহলে আমরা এখানে এমএল রাখবো, যদি এখানে লিটার রাখতাম তাহলে আমরা এখানে কি লিটার রাখতাম, ঠিক আছে? এটা তাহলে এই হলো আমার ঘনমাত্রা। তাহলে এখান থেকে ঘনমাত্রা থেকে এইসব প্রশ্নগুলো আসে।
আমরা গণমাত্রা থেকে এই প্রশ্নগুলো করলে হবে। আর কয়েকটা দেখে এখানে, কয়েকটা জিনিস মুখস্থ রাখবেন, এগুলা আপনাদের মেডিকেল পরীক্ষা লাগবে, ভার্সিটি পরীক্ষা লাগবে। এগুলো আনসার সব মুখস্থ রাখবেন। এগুলো কিন্তু মুখে করা যায়, সময় নষ্ট করার দরকার নেই। আপনি এগুলো আনসার সব মুখস্থ রাখবেন, যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড তার ঘনমাত্রা কত। এগুলো কিন্তু মুখে করা যায়, ঠিক আছে? তাহলে 5% মানে কি বোঝায়? 5% মানে হলো যে 5/100। 100 হচ্ছে কি আমার দ্রবণ, 100 হলো কি আমার দ্রবণ, আর 5 হলো কি আমার কি দ্রব। তাহলে আমার 100 ml দ্রবণে দ্রব কতটুকু আছে? 5 গ্রাম। তাহলে এটা মানে এটা বুঝায় 5% মানে কি বুঝায়? যে 100 ml দ্রবণে আমার দ্রব কতটুকু আছে? 5 গ্রাম। তাহলে আমাকে বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। তাহলে আমরা বুঝছিলাম ঘনমাত্রা মানে কি, যে 1 লিটার অথবা 1000 ml এ যত মোল দ্রব থাকবে তাকে বলছি আমরা ঘনমাত্রা, তাই না? তাহলে বলতে পারি যে 100 ml দ্রবণে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? 5 গ্রাম। তা আমি যদি 5 গ্রামকে যদি মোলে নিয়ে আসতে হয়, তাহলে 5কে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর দিয়ে ভাগ করা লাগবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলার ভর কত? 40। তাহলে বলতে পারি যে 100 ml দ্রবণে থাকে 5/40 মোল, ঠিক আছে? তাহলে আমার 1 ml কতটুকু থাকবে, আর আমার 1000 ml কতটুকু থাকবে? এগুলো আমার ঘনমাত্রা। তাহলে 1000 ml কতটুকু থাকবে? 1000 ml থাকবে, তাহলে 5 × 1000/40 ইন্টু কত? 100। তাহলে 0 0 0 0 কাটা, এখান থেকে একটা শূন্য কাটা, এখান থেকে একটা শূন্য কাটা, উপরে 5, নিচে কত? 4। তাহলে এটাকে আমরা কাটবো কি দিয়ে? দেখেন, এটাকে কাটা খুব সহজ। 5কে কি লেখা যায়? 4+1 লেখা যায়, তাই না? আমি লিখতে পারি যে 5কে 4+1, আমি আমার সুবিধার জন্য। এবার দেখেন এটাকে আমি আলাদা করে দিলাম, 4/4 প্লাস কত? 1/কত? 4, তাই না? তাহলে দেখেন 4কে 4 দিয়ে কাটলে কত? 1 হয়। আর 1/4 মানে কত? 0.25, তাই না? তাহলে এই দুটাকে যোগ করলে হবে হবে কত? 1.25। তাহলে এত মোলারিটি। তাহলে আমার দরকার না, আমার যদি পরীক্ষায় যদি এরকম ম্যাথ আসে, এখান থেকে এই ম্যাথগুলো সবসময় পরীক্ষা আসে, তাহলে এগুলো আমরা আনসার সহ মুখস্থ রাখবো। এগুলা আপনি ভার্সিটি বলেন, আপনি মেডিকেল বলেন, সব জায়গায় আসে, যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড তার ঘনমাত্রা কত। তাহলে এটার আনসার করতে হবে যে 1.25, এত মোলারিটি। যদি বলে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড তার ঘনমাত্রা কত, দেখেন 5%-এর দ্বিগুণ না? 5%-এর দ্বিগুণ। তাহলে আনসারটা কত হবে? দ্বিগুণ হবে। তাহলে 1.25 কে দ্বিগুণ দ্বিগুণ করলে কত হবে? 2.50, এত মোলারিটি। যদি বলি 5% সালফিউরিক অ্যাসিড এর ঘনমাত্রা কত, তাহলে এর ঘনমাত্রা হবে কত? যে আমার 0.51 মোলারিটি। যদি বললো 10% সালফিউরিক অ্যাসিড তার ঘনমাত্রা কত, তাহলে দেখেন 10% মানে কি 5%-এর দ্বিগুণ। তাহলে আনসারটা কত হবে? 51 দ্বিগুণ করলে কত হয়? 102, মানে 1.02 মোলারিটি, ঠিক আছে? এটা যদি বলে আপনাকে 10% সোডিয়াম কার্বনেট তার ঘনমাত্রা কত, তাহলে এর ঘনমাত্রা হবে কত? 0.94 মোলারিটি। এখান থেকে এই 5টা ম্যাথ আমরা একদম আনসার সমস্ত রাখবো। এগুলো যদি না আসে, অন্য কোনো ম্যাথ আসলে আমরা তো বলছিলাম যে এই নিয়মে করবো আমরা, অন্য কোনো ম্যাথ আসলে আমরা এই নিয়মে করবো, ঠিক আছে? আর যদি এগুলো ছাড়া এই ম্যাথগুলো আসলে তো আমরা এগুলো আনসার মুখস্থ রেখে দিব, এগুলো ছাড়া অন্য কোনো ম্যাথ আসলে আমরা এভাবে লিখবো। তাহলে আমরা আমাদের এখান থেকে মোটামুটি ঘনমাত্রা থেকে এই ম্যাথগুলো আমাদের করলে হবে। এখানে একটা ম্যাথ দেওয়া আছে পিপিএম। তাহলে পিপিএম মানে কি? পিপিএম মানে হলো পার্টস পার মিলিয়ন। এর মানে কি বুঝায়? এর মানে বুঝায় যে 10⁻⁶ দ্রবণে যত গ্রাম দ্রব থাকবে, যত গ্রাম দ্রব থাকবে তাকে বলে কি? পিপিএম। তাকে বলে পিপিএম। তাহলে কি বললাম? যে 10⁻⁶ দ্রবণে যত গ্রাম দ্রব থাকবে তাকে বলছি আমরা পিপিএম। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, আর একটা পিপিপি। পিপিপি মানে কি? যে 10⁹ দ্রবণে যত গ্রাম দ্রব থাকবে, মানে পার্টস পার বিলিয়ন, ঠিক আছে? যত গ্রাম দ্রব থাকবে তাকে বলছি আমরা কি? পিপিবি। তাহলে আমরা দেখেন এবারে পিপিএম থেকে একটা ম্যাথ দেখাই। আচ্ছা, আমরা এখান থেকে একটা সূত্র বার করতে পারি, যে 10⁻ml এ 9 ml কতটুকু থাকে? যত গ্রাম দ্রব থাকে তাকে বলছি আমরা পিপিবি, আর 10⁶ ml যত গ্রাম দ্রব থাকবে তাকে বলছি আমরা পিপিএম। তাহলে এখান থেকে একটা সূত্র হলো যে পিপিবি ইকুয়াল টু 10⁻³ ইন্টু পিপিএম। এগুলো কি? পিপিবি এবং পিপিএম এর সূত্র। তাহলে আপনাকে যদি কোনো একটা দ্রবণের পিপিএম দিয়ে দেয়, আপনাকে বলবে পিপিবি বের করার জন্য, তাহলে আপনি তার সাথে 10⁻³ গুণ করে দিবেন, সেটা হবে কি? তার পিপিবি। তাহলে আমরা পিপিএম থেকে একটা ম্যাথ দেখাই। এই ম্যাথটা হলো যে এখানে বই খাতায় দেওয়া আছে, এই কোন নাম্বারে 22 নাম্বার একটা ম্যাথ দেওয়া আছে। ওরা বলছে যে এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, যে 100 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু আছে? 0.5 গ্রাম। তাহলে 100 ml দ্রবণে কতটুকু আছে? 100 ml দ্রবণে আছে 0.5 গ্রাম। তাহলে আমাকে বলছে এর পিপিএম বের করতে। তাহলে পিপিএম মানে কি বুঝায়? যে 10⁻⁶ ml কতটুকু আছে, তাই না? তাহলে 0.5 ইন্টু 10⁻⁶ বাই হচ্ছে কত? 100। তাহলে 100-কে কি লেখা যায়? 10 স্কয়ার লেখা যায়, তাই না? এটাকে আমি 100 না লিখে 10 স্কয়ার লিখলাম। তাহলে 6 থেকে 2 গেলে আর থাকে 4, 10⁻⁴। তাহলে 10⁻⁴ মানে কত? 0.5। আমরা যদি 10⁻⁴ মানে কতকে বোঝায়? 0.5 ইন্টু কত?
একের পরে 4টা শূন্য হবে, আপনি এটাকে গুণ করলে কত হবে, 5,000 হবে, ঠিক আছে, 5,000 ppm, এই হলো আমার আনসার। তাহলে এই ম্যাথ কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর আসছিল 23-24 সালে। তাহলে দেখেন এখান থেকে কিন্তু ম্যাথ বেশি কঠিন, ম্যাথ কিন্তু অনেক সহজ সহজ ম্যাথ আসে এখান থেকে। তাহলে এখান থেকে আপনারা এই ম্যাথ গুলো করে নেবেন। তো এখানে আরেকটা ম্যাথ দেখাই আপনাদের, যে বলছে যে 27 নম্বর একটা ম্যাথ দেওয়া আছে। 27 নম্বর ম্যাথটা কি বলছে আমাদের এখানে প্রশ্নে, বলছে যে 50 ml দ্রবণে, এখানে প্রশ্ন বলছে যে 50 ml দ্রবণে, 50 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে, 10.6 গ্রাম কি আছে, সোডিয়াম কার্বনেট আছে। তাহলে দ্রবণ কত, 50 ml। আর কতটুকু আছে সোডিয়াম কার্বনেট, কতটুকু আছে, 10.6 গ্রাম, তাই না? আমাকে বলছে যে ঘনমাত্রা বের করতে, তাই না, ঘনমাত্রা। তাহলে আমাকে বলছে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বের করতে। তাহলে আমরা এখান থেকে জানি যে কি বলছিলাম, ঘনমাত্রা মানে কি বলছিলাম, যে 1 লিটার দ্রবণে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব থাকবে বলছিলাম, যত মোল দ্রব থাকবে তাকে বলছি কি আমরা ঘনমাত্রা, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা সূত্র বের করতে পারি, যে ঘনমাত্রা ইকুয়াল টু কি, যে মোল বাই আয়তন, তাই না, মোল বাই আয়তন। তাহলে এই যে 1 লিটার আয়তনে যত মোল থাকবে তাকে বলছি কি আমরা ঘনমাত্রা, তাই না? তাহলে এখানে আয়তন হবে কত, আয়তন হবে কি 1 লিটার, তাই না? এসে আমার আয়তন আছে 1 লিটার। আয়তন মানে কি লিটার থাকবে আর কি, আয়তন কি লিটারে থাকবে। তাহলে ঘনমাত্রা মানে কি, যে 1 লিটার দ্রবণে যত মোল থাকবে তাকে বলছি আমরা ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা ইকুয়াল টু কি লেখা যায়, মোল বাই কি আয়তন, তাই না? তাহলে আমি যদি কোন একটা দ্রবণের মোল সংখ্যা বের করতে পারি আর আয়তন জানি, তাহলে এটাকে ভাগ করলে ঘনমাত্রা ঘনমাত্রা কি পাওয়া যাবে, তাই না? তাহলে আমরা এখানে আসি যে সোডিয়াম কার্বনেট কতটুকু দেওয়া আছে, 10.6 গ্রাম। তাহলে আমরা সবাই জানি যে 1 মোল সোডিয়াম কার্বনেটের ভর কত, 106 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 106 গ্রাম সমান কত মোল, 1 মোল, তাই না? তাহলে আমরা বলতে পারি 106 গ্রাম সমান যদি 1 মোল হয়, তাহলে 10.6 গ্রাম সমান কত মোল হবে, তাহলে কত হবে, 0.1 মোল, তাই না, 0.1 মোল। তাহলে আমি দেখেন এখান থেকে মোল সংখ্যা পেয়ে গেলাম 0.1 মোল। আর এখানে আয়তন দেওয়া আছে কতটুকু, 50 ml দেওয়া আছে, তাহলে আয়তন দেওয়া আছে 50 ml। তাহলে আমরা আসি, তাহলে আয়তন দেওয়া আছে, মোল সংখ্যা হলো 0.1, আর আয়তন দেওয়া আছে 50 ml। তাহলে 50কে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে কি আমার লিটার। তাহলে শূন্য 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 কাটা, তাহলে 5কে যদি আমি কাটি, 5 20 100, আর 1কে 20 দিয়ে কাটলে কত হবে আমার, 0. কত হবে, 0.05, তাই না? এটা এর মধ্যে আনসার হবে 0.05, তাই তো, 0.05, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা দশমিককে তুলে ফেলি। দশমিককে তোলার জন্য মনে করেন আমি এখানে 100 দিয়ে গুণ করলাম, 0.1কে যদি আমি 100 দিয়ে গুণ করি, আর 0.05কে আমি 100 দিয়ে গুণ করলাম, গুণ করলে হবে এটা, এটা হবে 10, আর এটা হবে কত, 5। তাহলে 5 দিয়ে 10 কেটে হবে 2, তাহলে আনসার হবে কত, 2 মোলারিটি। যারা একটু এক্সপার্ট তারা কিন্তু এখান থেকে বের করতে পারবে, বা এখান থেকে বের করা সম্ভব। তো আপনি একটু যদি না পারেন, একটু সময় নিয়ে ম্যাথ গুলো করবেন আর কি। তাহলে দেখেন এখান থেকে যে ম্যাথ গুলো আসে, ম্যাথ গুলো কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, এত কিন্তু কঠিন ম্যাথ না। তাহলে আমাদের মোটামুটি ঘনমাত্রা থেকে আমাদের এই অংশগুলো করলে হবে। আর এখান থেকে যদি আমি একটা ম্যাথ দেখাই, যে ঘনত্ব, একটা ম্যাথ দেখাই, যে এটা এখানে দেওয়া নেই অবশ্যই, যে 98% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত। এলো প্রশ্ন, যে 98% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত। আপনাকে প্রশ্ন আর বলে দিল কি, যে সালফিউরিক অ্যাসিড এর ঘনত্ব দেওয়া আছে আপনাকে, ঘনত্ব দেওয়া আছে যে 1.53 গ্রাম পার ডেসিলিটার, ঠিক আছে? আপনাকে সালফিউরিক অ্যাসিডের কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। আপনাকে বলছে 98% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত। যদি আপনাকে কোন একটা ম্যাথের ঘনত্ব দেওয়া থাকে, আপনি ধরে নেবেন এখানে যে 98% আছে না, এটা মানে কি বোঝায়, এটা মানে ভি বাই ভি বোঝায়, মানে ভি বাই ভি। তাহলে ভি মানে কি, ভি মানে হচ্ছে দ্রবের আয়তন, এই উপরেরটা হচ্ছে দ্রবের আয়তন, আর নিচেটা কি দেওয়া আছে, নিচেটা হলো কি দ্রবণের আয়তন। আপনাকে ধরে নিতে হবে যে যদি ঘনত্ব যদি দেওয়া থাকে, তাহলে ঘনত্ব দেওয়া থাকলে আপনাকে এই যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, এই পার্সেন্টেজের উপরেরটা ভি, নিচেরটা ভি, উপরেরটা হলো দ্রবের আয়তন, নিচেরটা হলো কি দ্রবণের আয়তন। তাহলে আমাকে এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। তাহলে ঘনত্ব মানে কি বোঝায়, ঘনত্বকে প্রকাশ করে রো দিয়ে। রো মানে কি বোঝায়, যে এম বাই ভি, তাই না, এম বাই ভি মানে 1 লিটার দ্রবণে যত গ্রাম ভর থাকে তাকে বলে কি ঘনত্ব, তাই না? তাহলে আমাকে এখানে কি দেওয়া আছে, আমাকে ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমাকে এখান থেকে ম্যাথটা করা লাগবে। তাহলে আমি কি বলছি, 98%। তাহলে 98% বলতে কি বুঝে, যে 100 ml দ্রবণে, 100 ml দ্রবণে দ্রব কতটুকু আছে, দ্রব আছে আমার 98 ml, তাই তো? তাহলে 100 ml দ্রবণে আমার দ্রব কতটুকু আছে, 98 ml। তাহলে ঘনমাত্রা মানে কত, 1000 ml এ কতটুকু আছে, সেটা কি তার ঘনমাত্রা, তাই না? তাহলে 1000 ml এ আছে কতটুকু, 98 ইন্টু কত, 1000 বাই কত আমার 100, তাই না?
তাহলে 0.000 কাটা, তাই না? তাহলে কত হবে? 980 ml। তাহলে ml তো কখনো আমার ঘনমাত্রা হয় না, তাহলে আমার ml কে গ্রামে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে আমি ml কে কেমনে গ্রামে নিয়ে আসবো? তাহলে আমার এখানে দেখেন এই যে ঘনত্ব দেওয়া আছে, সালফিউরিক অ্যাসিডের ঘনত্ব দেওয়া আছে, মানে গ্রো দেওয়া আছে, আমি আয়তন পাই গেলাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা বের করা সম্ভব। তাহলে আমি যদি এখান থেকে সূত্রটা বসে, তাহলে রো ইকুয়াল টু m/v, তাই না? তাহলে আমার এখানে রোর মানটা দেওয়া আছে যে 1.53, আর আয়তন দেওয়া আছে কতটুকু? 980। তাহলে আমার এখান থেকে ঘনমাত্রা কি বাইরে যাবে, তাই না? এই ভরটা বাইরে যাবে, ভর। তাহলে এখান থেকে আমার সালফিউরিক অ্যাসিডের ভর বাইরে যাবে, তাই না? তাহলে এত গ্রাম হবে, তাই তো? তাহলে আমরা জানি গ্রামকে যদি আমি যদি মোল নিয়ে আসতে হয়, তাহলে আমাকে সালফিউরিক অ্যাসিডের যে মোলার ভর তাকে দিয়ে ভাগ করা লাগবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের মোলার ভর কত? সালফিউরিক অ্যাসিডের মোলার ভর হলো 98। তাহলে 98 দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে? মোল পাওয়া যাবে, তাই না? তাই না? মোল পাওয়া যাবে। তাহলে আমরা আসি এখান থেকে। তাহলে আমি যদি এটাকে ভাগ করি, 10 হবে, 10। আর 10 আমি 1.53 কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 15.3 হবে, তাই না? এত মোল, তাই না? তাহলে এত মোল কিসে আছে? 1 লিটারে আছে। এত মোল কিসে আছে? 1 লিটার, মানে কত? 1000 ml, তাই না? 1000 ml যে কত? 1 লিটার কি সেম কথা। তাহলে 1 লিটারে কতটুকু আছে? 15.3 মোল। আর এটা হচ্ছে কি আমার ঘনমাত্রা। তাহলে আমার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? যে 15.3 মোল পার কত লিটার, তাই না? 1 লিটারে যেহেতু আছে। তাহলে এখান থেকে যদি ম্যাথগুলো আসে, তাহলে আপনাকে এইভাবে ম্যাথগুলো করা লাগবে আর কি। তাহলে মোটামুটি আমাদের এই ঘনমাত্রা থেকে এই টাইপের কিছু ম্যাথ আছে, এগুলো করলে আমাদের এনাফ, আর কোনো ম্যাথ করা লাগবে না। এখান থেকে আমরা জাস্ট একটা টপিক বাকি আছে, লঘুকরণ। লঘুকরণ জিনিসটা কি? আমরা সূত্রটা পড়ছিলাম যে লঘুকরণ লঘুকরণ সূত্র হলো যে S1 V1 ইকুয়াল টু S2 V2, তাই না? S1 মানে হলো আদি আয়তন, সরি, S1 হলো আদি ঘনমাত্রা, আর V1 মানে আদি আয়তন, আর S2 মানে কি পরবর্তী ঘনমাত্রা, আর V2 মানে কি পরবর্তী আয়তন। ধরলাম আমি যদি একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কি আছে? এখানে আমার S1 আছে, মানে আদি আয়তন দেওয়া আছে, আদি কি দেওয়া আছে? ঘনমাত্রা দেওয়া আছে, তাই না? তাহলে আমি যদি এখানে পানি যুক্ত করি, তাহলে পানি যুক্ত করলে কি যাবে? আয়তনটা বেড়ে যাবে। তাহলে আয়তন বেড়ে যাওয়ার পরে এখন দ্রবণের যে আয়তনটা হবে এটা হবে কি? আমার V2, তাই না? এই এখন আমি যখন পানি যুক্ত করব, তাহলে পানি যুক্ত করলে কি যাবে? পাত্রটা হালকা হয়ে যাবে, পাত্র দ্রবণটা কি যাবে? হালকা হয়ে যাবে, মানে ঘনমাত্রা কমে যাবে। তাহলে যে ঘনমাত্রা কমে গেল, সেটা হচ্ছে কি? আমার S2, ইস আমার S2। তাহলে কি বুঝি, বোঝা গেছে? তাহলে আমার S1 V1 আছে আদি ঘনমাত্রা, আদি আয়তন, আর S2 V2 মানে কি? আমার পরবর্তী ঘনমাত্রা, পরবর্তী আয়তন। তাহলে আমাকে দেখেন এখানে একটা প্রশ্ন বলছে। প্রশ্নটা কি বলছে? যে আমার 0.125 মোলারিটি, ঠিক আছে, 0.125 মোলারিটির হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। কতটুকু আছে? এখানে 500 ml আছে, ঠিক আছে। এখন বলছে আমাকে এখানে পাত্রের মধ্যে কি করছে? পানি যুক্ত করছে। ধরলাম এই একটা পাত্র, পাত্রের মধ্যে কতটুকু HCl আছে? 0.125 মোলারিটি। কতটুকু আছে? 500 ml। ওরা বলছে এখানে পানি যুক্ত করছে, এটা করলো, পানি যুক্ত করলো, ধরলাম দ্রবণের আয়তন হয়ে গেল এতটুকু, দ্রবণের আয়তন হয়ে গেল এতটুকু। বলছে কত, যেহেতু পানি যুক্ত করছে, তাহলে কি যাবে? ঘনমাত্রা কমে যাবে। তাহলে কত হয়ে গেল? 0.1 মোলারিটি হয়ে গেল। এখন আমাকে প্রশ্ন করলো যে কতটুকু পানি যুক্ত করতে হবে। তাহলে আমি আগে দেখি যে এখানে কতটুকু পানি আছে দ্রবণে, মানে দ্রবণের আয়তন কতটুকু আছে, আমি এটা বাইর করি, মানে V2 বাইর করি। আগে আমি এখান থেকে V2 বাইর করি। তাহলে আমি যদি V2 বাইর করতে পারি, তাহলে দেখেন তো পাত্রের মধ্যে আগের থেকে কতটুকু পানি ছিল? 500 ml পানিতে আগে থেকে ছিল, তাই না? তাহলে 500 ml পানিতে আগে থেকে ছিল, তাহলে নতুন করে কতটুকু পানি যুক্ত করছি এটা। তাহলে আমি যদি V2 থেকে যদি 500 বিয়োগ দিই, তাহলে কি হবে? তাহলে V2 বিয়োগ 500, তাহলে কি পাওয়া যাবে? তাহলে ততটুকু পানি যুক্ত করা লাগবে, এই হলো আমার আনসার। তাহলে এই ম্যাথগুলো কিন্তু খুব সহজ, এগুলো কিন্তু মুখোমুখি করা যায়। তাহলে আমি যদি এখান থেকে S1 V1 ইকুয়াল টু S2 ইন্টু কি V2 এই সূত্র বসাই, তাহলে এখান থেকে কিন্তু V2 বের করা সহজ। তাহলে এখানে S1 মান দেওয়া আছে কত? 0.125, আর V1 এর মান দেওয়া আছে 500, আর আমার এখানে S2 মান দেওয়া আছে কত? 0.1। তাহলে আপনি এটাকে কাটাকাটি করলে মানটা আসবে কত? 625 ml। এখানে কি কাটাকাটি করলে হবে 625 ml। তাহলে কতটুকু পানি যুক্ত করা লাগবে? তাহলে আগে থেকে পানি ছিল কতটুকু? আগে থেকে পানি ছিল 500 ml। তাহলে 635 বিয়োগ কত? 500। তাহলে কতটুকু পানি যুক্ত করা লাগবে? 125 ml কি পানি যুক্ত করা লাগবে। এই হলো ম্যাথ। তো এটা ঢাকা ইউনিভার্সিটি কত সালে আসছিল? 18-19 সালে আসছিল। হুম। তাহলে একটু আপনি সময় দিয়ে করতে পারলে কিন্তু এই ম্যাথগুলো কঠিন কিছু না। আমি যদি আরেকটা ম্যাথ দেখাই, এখানে কি দেওয়া আছে? ধরলাম একটা ম্যাথ দেওয়া আছে কি, যে পাত্রের মধ্যে সোডিয়াম কার্বনেট কতটুকু আছে? 0.5 মোলারিটির সোডিয়াম কার্বনেট আছে। এখানে আমার সোডিয়াম কার্বনেট এই দ্রবণের আয়তন দেওয়া আছে কতটুকু? এই দ্রবণের আয়তন দেওয়া আছে 50 ml। আমাকে প্রশ্ন করলো যে কতটুকু এখানে পানি যুক্ত করলাম। এখানে যখন আমি পানি যুক্ত করব, আমরা জানি পানি যুক্ত করলে কি হয়? দ্রবণের ঘনমাত্রা কমে যায়।
তাহলে এখন পানি যখন যুক্ত করছি, এখানে দ্রবণের ঘনমাত্রা হয়ে গেল 0.01 মোলারিটি। এখন প্রশ্ন করলো যে কতটুকু পানি যুক্ত করতে হবে। তাহলে কতটুকু পানি যুক্ত করতে হবে, তাহলে তার ম্যাথটা কেমন করব? আগের দিকে এখানে কতটুকু পানি আছে V2, তাহলে আমি যদি V2 থেকে 50 ml বিয়োগ দিই তাহলে সেটা হবে কি আমার আনসার। তাহলে আমি যদি সূত্রটা বসাই S1 V1 = S2 V2, তাই না? তাহলে এখান থেকে কিন্তু এটা মুখে মুখে করা যায়। তাহলে এটা যদি, তাহলে আমাদের, হ্যাঁ তাহলে আমরা আসি এখানে। আমরা কোথায় ছিলাম? আচ্ছা, তো এখানে একটু মিস্টেক হয়ে গেল, যাই হোক। তাহলে আমরা আবার বলি, কি বলতে লাগলাম, আমরা যে ম্যাথটা দেখালাম, যে পাত্র ছিল সেখানে কতটুকু পানি ছিল, সেখানে 50 ml ছিল আমার সোডিয়াম কার্বনেট ছিল, তার ঘনমাত্রা কত ছিল? 0.5 মোলারিটি। বলছিলাম আমি পানি যুক্ত করছি, ঘনমাত্রা কত হয়ে গেল? 0.01 মোলারিটি হয়ে গেল। তাহলে আমাকে বলছে কতটুকু পানি যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে সূত্রটা বসালে, এখানে ভিডিওর মানটা আসে 25 ml, ভিডিওর মান আসে 25 ml, তাহলে আনসার কি 25 ml হবে না? তাহলে আমার আগের থেকে তো 50 ml পানি ছিল, তাহলে 50 ml, 2500 থেকে 50 ml বিয়োগ দিলে তাহলে 2450 ml কি পানি যুক্ত করা লাগবে। তাহলে এই হলো আমার ম্যাথ। তাহলে এখান থেকে এই ধরনের ম্যাথগুলো আসবে। তাহলে এখান থেকে আসলে আমাদের ঘনমাত্রা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে ঘনমাত্রা সংক্রান্ত এই কয়টা আমরা ম্যাথ করব। বইয়ের মধ্যে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, আপনারা এই উদাহরণগুলো একটু করে নেবেন বাসায়। তাহলে আমরা এবার আসি অন্য একটা ম্যাথে আসি। অন্য একটা ম্যাথ হলো, যে অন্য একটা টপিক্সের মধ্যে আসি, যে জারণ বিজারণ। জারণ বিজারণ জিনিসটা কি? আমরা তার আগে আসি জারক বিজারক কি। তাহলে বিজারক মানে কি? বিজারক মানে যে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে বিজারক মানে কি? যে ইলেকট্রন ত্যাগ করে, সে হলো কি আমার বিজারক। আর জারক মানে কি? জারক মানে হলো যে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে যে ইলেকট্রন গ্রহণ করে সে হলো কি আমার জারক, আর যে ইলেকট্রন ত্যাগ করে সে কি আমার বিজারক, তাই না? তাহলে আমি যদি একটা প্রশ্ন করি, প্রশ্ন হলো যে Fe2+ এটা কি জারক না বিজারক, এলো প্রশ্ন। তাহলে Fe2+ এটা কি জারক না বিজারক? তাহলে আমি এটা কেন বুঝবো যে Fe2+ জারক না বিজারক? আমরা একটু খেয়াল করি, এই Fe2+ এ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে বিক্রিয়া অংশগ্রহণ করলে সে অবশ্যই ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে Fe2+ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ত্যাগ করলে সে কি হবে? Fe3+, তাই না? তাহলে Fe2+ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, অংশগ্রহণ করে যদি ইলেকট্রন ত্যাগ করে, তখন হবে কি Fe3+। তাহলে যখন Fe2+ ইলেকট্রন ত্যাগ করছে, তখন আমি Fe2+ কে কি বলবো? বিজারক, তাই না? আবার Fe2+ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে, তাহলে গ্রহণ করলে সে কি হবে? Fe। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে হবে Fe, আর ইলেকট্রন ত্যাগ করলে হবে Fe3+। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে তখন তাকে আমি কি বলবো? জারক। তাহলে আমরা বলতে পারি যে Fe2+ জারক বিজারক দুইটাই, তাই না? তাহলে Fe2+ জারক বিজারক দুইটাই। এখন যদি বলি Fe3+, Fe3+ কি জারক না বিজারক? তাহলে আসি, Fe3+ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়া অংশগ্রহণ করে কি কখনো খেয়াল করছিলেন যে Fe3+ থেকে Fe4+ অথবা Fe5+ কি হওয়া সম্ভব? সম্ভব না, তো এরকম কোনো যোগ নেই। তাহলে Fe3+ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। গ্রহণ করে Fe2+ হওয়া লাগবে অথবা Fe হওয়া লাগবে, মানে এক কথা হলো তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাকে ইলেকট্রন ত্যাগ করা যাবে না। তাহলে সে যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে গ্রহণ করলে তাকে আমরা কি বলবো? জারক। তাহলে Fe3+ বিক্রিয়া অংশগ্রহণ করলে অবশ্যই সে ইলেকট্রন গ্রহণ করবে, আর গ্রহণ করলে আমরা তাকে কি বলবো? তাকে বলবো আমরা জারক। তাহলে Fe3+ কি এটা জারক। এবার আমরা আসি Fe। Fe যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, আমরা কি কখনো খেয়াল করছিলাম যে Fe থেকে কখনো Fe2- হয়? Fe2- কিন্তু কখনো হয় না, কারণ Fe কখনো ইলেকট্রন গ্রহণ করে না, ধাতু ইলেকট্রন সবসময় ত্যাগ করে। তাহলে Fe যখন বিক্রিয়া অংশগ্রহণ করবে, সে হবে Fe2+ হবে অথবা Fe3+ হবে, মানে অবশ্যই তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। আর ত্যাগ করলে আমরা তাকে কি বলি? তাকে বলি আমরা বিজারক। তাহলে দেখেন একটা একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে বামে। তাহলে বামে থাকলে সে বিজারক, আর ডান থাকলে সে কি? জারক। আর মাঝখানে দেখেন কে আছে, সে কি? জারক বিজারক দুটোই। তাহলে আমরা এখন থেকে মনে রাখবো যে মাঝখানে থাকলে সে জারক বিজারক দুটোই, বামে থাকলে সে বিজারক, ডান থাকলে কি? সে জারক। আমরা এখান থেকে এই অংশগুলো একটু মনে রাখবো। আমি যদি আরো একটা এক্সাম্পল দেখাই, যদি বলি SnCl2 SnCl4, যদি আমি বলি আর কি, তাহলে এখানে কোনটা জারক কোনটা বিজারক কোনটা উভয়ধর্মী যদি বলি, SnCl2, এখানে Sn এর যার মান আছে কত? +2। এখানে Sn এর যার মান আছে +4। এখানে Sn এর যার মান 0। তাহলে Sn+2 যদি বিক্রিয়ায় অংশগ্রহণ করে ইলেকট্রন ত্যাগ করে, হবে Sn+4 হবে, মানে 4+ হবে, আয়ন হবে 4+, আর জারণ সংখ্যা বললে +4। মানে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে, আবার সে ইলেকট্রনকে গ্রহণ করতে পারে, তাহলে সে জারক বিজারক দুইটাই। বলছিলাম মাঝখানে থাকলে কি? সে জারক বিজারক দুইটাই। কিন্তু SnCl4 বা Sn কত? 4+, Sn কত? 4+, এই যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে ইলেকট্রন গ্রহণ করা লাগবে।
ইলেকট্রন গ্রহণ করা লাগবে, আর ইলেকট্রন গ্রহণ করলে সে হচ্ছে কি জারক। আর অ্যাসিড যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করা হবে কি Sn2+ হতে পারে অথবা Sn4+ হতে পারে। তাহলে Sn হচ্ছে কি আমার বিজারক, তাহলে Sn ইলেকট্রন ত্যাগ করে জন্য বিজারক, Sn4+ এটা হচ্ছে কি আমার জারক, আর আমার মাঝখানটা কি জারক বিজারক দুটোই। তাহলে আশা করি কোনটা জারক কোনটা বিজারক এগুলো কিন্তু পারা অসম্ভব কিছু না, এগুলো কিন্তু একবারে সহজ। শুধু আপনি দেখবেন যে সে কোন জায়গায় আছে, সে মাঝখানে থাকলে জারক বিজারক দুইটাই, ডানে থাকলে সে জারক, বামে থাকলে সে বিজারক। আমরা জারক কয়েকটা দেখাই। হাইড্রোজেন সালফাইড, সালফার, সালফার মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার কি ডাইঅক্সাইড। হাইড্রোজেন সালফাইড, এখানে সালফারের যার মান কত -2, কেমনে বুঝলাম? হাইড্রোজেন +1 × 2, তাহলে সালফারটা কত হবে -2, এখানে সালফারটা কত 0, এখানে সালফারটা কত +2, অক্সিজেন হলো -2। কেন অক্সিজেন মান ঋণাত্মক হলো? কারণ অক্সিজেনের তোর ঋণাত্মক মান বেশি, আর সালফারের তোর ঋণাত্মক মান কত 2.5। তাহলে সমযোজী বন্ধনে ইলেকট্রনগুলো কি নিবে? অক্সিজেন নিবে, তাহলে অক্সিজেন হবে মাইনাস আর সালফার হবে কি প্লাস। এখানে অক্সিজেন কত -2 × 2, তাহলে সালফারটা কত হবে +4। এখানে অক্সিজেন কত -2 × 3, তাহলে সালফারটা কত হবে +6। তাহলে আমরা এখান থেকে এবার আসি কোনটা জারক কোনটা বিজারক আসি। হাইড্রোজেন সালফাইড এ যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, এখানে সালফার দেখেন, সালফারটা কি আকার আছে, সালফারটা 2 তাই না? আমরা জানি সালফারের মধ্যে কয়টি ইলেকট্রন থাকে, সালফারের মধ্যে 16টি ইলেকট্রন থাকে। আর সালফার 2 মানে এর মধ্যে কয়টি ইলেকট্রন থাকে, 18টি ইলেকট্রন থাকে, তাই না? তাহলে হাইড্রোজেন সালফার যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, কখনো কি এরকম যৌগ দেখছেন যে H4S বলতে কোনো যৌগ নেই, ঠিক আছে? তাহলে এই যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হওয়া লাগবে, কারণ কি সালফারের ইলেকট্রন হলো 16টি, অপরদিকে হাইড্রোজেন সালফাইড এখানে সালফারের ইলেকট্রন সংখ্যা হলো 18টি। তাহলে এই যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে ইলেকট্রন ত্যাগ করতে হবে, আর ইলেকট্রন ত্যাগ করলে আমরা তাকে বলছি কি বিজারক। তাহলে হাইড্রোজেন সালফাইড কি একটা বিজারক, তাই না? বলছিলাম বামে থাকলে কি বিজারক, তাই না? আসি সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে দেখেন সালফারের এখানে যার মান কত +6। আমরা জানি সালফারের সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? সালফারের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকে। তাহলে এই যে সালফার ডাইঅক্সাইডে দেখেন সালফার কিন্তু অলরেডি 6টি ইলেকট্রন ত্যাগ করে ফেলছে। তাহলে সালফারের পক্ষে কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না। তাহলে সালফার ডাইঅক্সাইড যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে অবশ্যই তাকে ইলেকট্রন গ্রহণ করা লাগবে, কারণ তার পক্ষে আর ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না। তাহলে তাকে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করা লাগবে, আর ইলেকট্রন গ্রহণ করলে তাকে বলছি কি আমরা জারক, তাই না? তাহলে বলছিলাম ডান থাকলে জারক, বামে থাকলে সে বিজারক, তাই না? এবার আসি আমরা মাঝখানে তিনটা আসি দেখি। এ হলো সালফার। সালফার যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে বিক্রিয়া অংশগ্রহণ করে যদি ইলেকট্রন ত্যাগ করে, যদি সে ইলেকট্রন ত্যাগ করলে হবে সালফার মনোক্সাইড, যদি সে ইলেকট্রন গ্রহণ করলে হবে কি হাইড্রোজেন সালফাইড, তাই না? মানে সে ডানে যেতে পারবে, সে বামে আসতে পারবে, তাহলে সে জারক বিজারক দুটোই, তাই না? সেম সালফার মনোক্সাইড যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে হবে সালফার ডাইঅক্সাইড, আর ইলেকট্রন যদি গ্রহণ গ্রহণ করে হবে কি সালফার। তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে, তাই না? তাহলে সে জারক বিজারক দুটোই। সেম সালফার ডাইঅক্সাইড এই যদি বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করলে হবে সালফার ডাইঅক্সাইড, আর ইলেকট্রন গ্রহণ করলে হবে কি সালফার মনোক্সাইড। তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে, গ্রহণ করতে পারবে। তাহলে বলছিলাম মাঝখানে যারা থাকবে তারা জারক বিজারক দুটোই। তাহলে বামে থাকলে বামেরটা হচ্ছে এই হাইড্রোজেন সালফার হচ্ছে কি আমার বিজারক, ডানে হলো সালফার ডাইঅক্সাইড সেটা কি জারক, আর মাঝখানে যা থাকবে সবগুলো কি জারক বিজারক দুটোই। তাহলে আশা করি কোনটা জারক কোনটা বিজারক এটা পারা অসম্ভব কিছু না, এগুলো আশা করি পারা যাবে। আমি যদি এখান থেকে একটা দেখাই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আচ্ছা এখানে কয়েকটা ব্যতিক্রম আছে দেখাই। পার অক্সিজো সালফিউরিক অ্যাসিড, এখানে সালফারের যার মান কত এলো প্রশ্ন। পার অক্সিজো সালফিউরিক অ্যাসিড, এখানে সালফারের যার মান কত। তা আমি যদি নর্মালি করি, অক্সিজেন কত হবে -2 × কত 5 হয়, হাইড্রোজেনটা কত হবে +1 × কত হবে 2 হবে। তাহলে ওই নিয়ম অনুসারে সালফারটা কত হবে +8, তাই না? কারণ আমরা জানি যে ফলাফলটা কত হবে 0, মানে জারণ বিতরণ জারণ সংখ্যা সবগুলোকে যোগ করলে ফলাফলটা হবে 0। তাহলে 0 মিলানোর জন্য সালফারের মানটা হবে কত +8, তাই না? তো দেখবেন যে এখানে কিন্তু আমি যে মানটা বের করছি মানটা ভুল। তাহলে মানটা কেন ভুল? আমরা জানি সালফারের পক্ষে সর্বোচ্চ 6টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব। আমরা জানি যে সালফারের সর্বশক্তি স্তরে 6টি ইলেকট্রন আছে, আর আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ গ্রহণ কোনগুলো হয়, সর্বশক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো কি হয়, এগুলো ত্যাগ গ্রহণ হয়, তাই না? তাহলে সালফারের পক্ষে সর্বোচ্চ 6টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব, এর পক্ষে কিন্তু 8টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না। তাহলে আমি যদি এখানে এখানে যে আমি +8 বের করছি, এর মানে কি মানটা ভুল। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে যে সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে, কোন একটা যৌগের সর্বশেষ শক্তি স্তরে যত, সরি মিস্টেক করলাম, যে এখানে কোন একটা পরমাণুর সর্বশক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটা হবে তার আনসার। তাহলে সালফারের সর্বশক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকে 6টি, তাহলে এখানে আনসারটা কত হবে +6। তাহলে আমরা কি বললাম যে কোন একটা যদি আমি যৌগের চারণ সংখ্যা নির্ণয় করি, যদি দেখি ওই যৌগের কোন একটা মৌল বা কেন্দ্রীয় পরমাণু যদি দেখি যার মানটা কত হয়, তার সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তার থেকে বেশি হয়, তাহলে ওই ক্ষেত্রে আনসারটা কি হবে? ওই ক্ষেত্রে আনসারটা হবে যে সর্বশক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটা হবে তার আনসার। আমি যদি দেখে ক্রোমিয়াম পেন্টক্সাইড আরেকটা ম্যাথ দেখাই।
এই হলো ক্রোমিয়াম। আমি যদি তার ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কত হবে? আর্গন পয়েন্ট তাহলে 18, 3d5, 4s1, তাই না? তাহলে দেখেন তো, আর ক্রোমিয়ামের পক্ষে কয়টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব? ক্রোমিয়ামের পক্ষে 6টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব। কিন্তু দেখেন এই যে ক্রোমিয়াম পেন্টঅক্সাইড, এই যৌগে ক্রোমিয়ামের যার মানটা কত? আমি যদি অক্সিজেন লিখি -2 × 5, তাহলে ক্রোমিয়ামটা কত হবে? +10, তাই না? এটা -10 হলে কত? +10 হবে, তাই না? কিন্তু ক্রোমিয়াম তার পক্ষে 10টি ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না। তাহলে এই ক্ষেত্রে তার আনসারটা কি হবে? এই ক্ষেত্রে আনসারটা হবে, বলছিলাম এই যে সর্বশেষ শক্তি স্তরে যত ইলেকট্রন থাকবে সেটা হবে তার আনসার। তাহলে এখানে সে সর্বোচ্চ কত ইলেকট্রন ত্যাগ করতে পারে? 6টি। তাহলে এখানে আনসারটা কত হবে? +6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত হবে? +6। তাহলে আশা করি এই ম্যাথগুলো পারা যাবে। এরকম কোনো ব্যতিক্রম আসলে আমরা মনে রাখবো কি দিয়ে? যদি দেখি সর্বশক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তার থেকে বেশি হয়ে গেছে, তাহলে ওই ক্ষেত্রে আনসারটা কি হবে? আনসারটা হবে সর্বশক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকবে সেটা হবে তার আনসার। তাহলে আমরা এখান থেকে এই ধরনের ম্যাথগুলো করবো আর কি। তাহলে এখানে ম্যাথ দেওয়া আছে আর কি, আশা করি এগুলো পারা যাবে। তাহলে আশা করি এই ম্যাথগুলো পারা অসম্ভব কিছু না। তাহলে এখানে এই ধরনের সংক্রান্ত কিছু ম্যাথ দেওয়া আছে আর কি, আমরা এখান থেকে মোটামুটি এগুলো করলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখানে একটা আছে, আহ এখানে আরেকটা ম্যাথ দেখে আমি, পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা নির্ণয় করা যাবে এটা আশা করি। বলছে যে H2C2O4, এখানে কার্বন অণু, এখানে কিন্তু কার্বন পরমাণু বলা নাই। যদি বলতো এখানে কার্বনের জারণ সংখ্যা কত, তাহলে কার্বনের জারণ সংখ্যা কত হতো দেখেন তো, একটু খেয়াল করেন। অক্সিজেন -2 × কত? 4। হাইড্রোজেন কত হতো? +1 × 2। তাহলে কার্বনটা কত হতো? +3 × 2, তাই না? কারণ এখানে কত? 3 × 2 = 6, 6 × 2 = 8, এখানে কত? 8 হয়ে গেল, তাই না? 8 মিলে তাহলে কি করতে হবে? তাহলে আমার কার্বনের জারণ মানটা হবে +3, তাই না? যদি বলি কার্বনের জারণ মান কত, তাহলে হবে +3। এখানে বলছে কার্বন অণু, প্রশ্ন বলছে কার্বন অণুর, কার্বন অণু মানে হচ্ছে সি টু, সি টু হচ্ছে অণু, আর কার্বন হচ্ছে কি? পরমাণু। তাহলে কার্বন অণুর যার মান কত হবে? তাহলে কার্বন অণু যার মান হচ্ছে +6। তাহলে কার্বন অণু বললে হবে +6, আর কার্বন পরমাণু বললে হবে কত? +3। তাহলে প্রশ্নটা এটা বলছে, এটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, 23-24 সালে আসছিল। এখানে বলছে কার্বন অণুর জারণ সংখ্যা নির্ণয় করতে বলছে, এগুলো আমার প্রশ্ন। তাহলে জারণ সংখ্যা থেকে আশা করি আর কোনো সমস্যা থাকবে না আমাদের, মোটামুটি ওইটা থেকে আর কোনো প্রশ্ন নেই। আমরা এখান থেকে কয়েকটা নির্দেশকের নাম পড়বো। কি কি নির্দেশকের নাম পড়বো? আমরা এটা পড়বো যেগুলো আমরা মেডিকেল প্রোগ্রামে কিন্তু আমরা এগুলো করেছিলাম, যে আমরা জানি যে শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায়, শক্তিশালী ক্ষারের বিক্রিয়ায় যে লবণ উৎপন্ন হয়, সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি উৎপন্ন হয়, যে লবণটা উৎপন্ন হয় সেই লবণের পিএইচটা কত হবে? 7, তাই না? আর এখানে কিন্তু সকল নির্দেশক ইউজ করা যাবে, সকল নির্দেশক ব্যবহার করা যাবে, সকল নির্দেশক ব্যবহার করা যাবে, ঠিক আছে? ব্যবহার করা যাবে। এবার আসি আমরা, যদি দুজনে দুর্বল হয়, ধরলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস ইথানোয়িক অ্যাসিড, এখানে যে লবণটা পাবো সেই লবণের পিএইচটা করতে হবে, সেই লবণের পিএইচ 7 হবে, মানে নিরপেক্ষ হবে, মানে সেটা অ্যাসিড হবে না, সেটা ক্ষার হবে না, সেটা হবে নিরপেক্ষ। এর পিএইচ কত হবে? 7। এখানে কিন্তু কোনো নির্দেশক ইউজ করা যাবে না, মানে নির্দেশক ব্যবহার করা যাবে না, নির্দেশক ব্যবহার করা যাবে না। এবার আসি, ক্ষারটা দুর্বল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হলো দুর্বল, আর অ্যাসিড আমার কি? শক্তিশালী, HCl। তাহলে এখানে যে লবণটা হবে, যে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস কি পানি হবে, ঠিক আছে? তাহলে এখন যে লবণটা পাবো, এই লবণটা কি হবে? যেহেতু আমার অ্যাসিডটা শক্তিশালী, অ্যাসিড যেহেতু শক্তিশালী, তাহলে এখানে যে লবণটা পাবো সেটা হবে কি? অম্লীয় লবণ হবে। আর অম্লীয় লবণ বলতে আমরা কোনটাকে বুঝি? যার পিএইচ 7 থেকে কম থাকে বুঝছি আমরা অম্লীয় লবণ। তাহলে এখানে পিএইচটা কত হবে? 5.27, ঠিক আছে? এটা এখানে কোনটা কোনটা ইউজ করবো আমরা নির্দেশক? এখানে আমরা ইউজ করবো মিথাইল রেড, মিথাইল রেড, আর ইউজ করবো কি? মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ। এখানে আমরা এটা পড়বো। এবার আসি আমরা, লাস্ট হলো যে এবারে ক্ষারটা শক্তিশালী, আর এ হলো কি? আমার অ্যাসিডটা হচ্ছে দুর্বল, মানে জৈব অ্যাসিড, এটা হচ্ছে দুর্বল। তাহলে এখন যে লবণটা পাবো, যে আমাদের লবণ হবে কি? যে CH3COO আর হলো কি আমার পানি। এখন যে লবণটা পাবো, লবণটা হবে কি? ক্ষারীয় লবণ, আর ক্ষার মানে কত? পিএইচ 7-এর বেশি, মানে 8.8। তাহলে এখানে আমরা কোনটাকে ইউজ করবো? এখানে আমরা ইউজ করবো ফেনফথিলিন এবং কি ফেনফথ্রিন এবং কি থাইমোল ব্লু, এটাকে ইউজ করবো। তাহলে এখান থেকে মোটামুটি এই কয়টা প্রশ্ন আসে, আমরা এখান থেকে ওই দিকে মোটামুটি এগুলো জানলে হবে, আর কিছু লাগবে না। তাহলে আমরা আসি এখন, এই অংশটুকু আমাদের শেষ, আশা করি এখান থেকে আর কোনো প্রশ্ন তেমন একটা আসবে না। আর বাকি যে এমসিকিউ আছে একটু সলভ করে নেবেন আর কি এখান থেকে। আমরা এবার আসি, আমাদের আরেকটা অধ্যায় বাকি হলো কর্মমুখী রসায়ন। কর্মমুখী রসায়নটা আসলে তেমন একটা পড়া বেশি না। কর্মমুখী রসায়ন থেকে যদি আমি শুরু থেকে আসি, আমরা কর্মমুখী রসায়নের কি পড়বো? কর্মমুখী রসায়ন আমরা শুরুতে আমরা কয়েকটা সার নাম পড়বো। কি কি সার আছে আমাদের? নাইট্রোজেন গঠিত সার আছে, ইউরিয়া সার আছে, ফসফরাস যুক্ত সার আছে, টিএসপি আছে, তাই না? টিএসপি আছে, ইউরিয়া আছে, আর হলো আমাদের পটাশিয়াম যুক্ত সার আছে, পটাশিয়াম নাইট্রেট বা পটাশিয়াম ক্লোরাইড, এটা।
আমরা এই কয়েকটা সারের নাম পড়ে রাখবো। ইউরিয়া সার কি করে? উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, মানে উদ্ভিদকে বড় করে, উদ্ভিদের বৃদ্ধি ঘটায়, বৃদ্ধি ঘটায়। আর ফসফরাস যুক্ত সার কি করে? উদ্ভিদের মূলের মূলের বৃদ্ধি ঘটায়। আর পটাশিয়াম যুক্ত কি করে? আমাদের সারগুলো কি করে? উদ্ভিদকে ফুল ফল ধরনে হেল্প করে, ঠিক আছে, বা সাহায্য করে, ধরনে সাহায্য করে। এখান থেকে আমরা এই কয়েকটা জিনিস পড়ে রাখবো, সাহায্য করে। এবার আমরা আসি যে খাবার নষ্ট হওয়া, এখানে আসি খাবার নষ্ট হওয়া। হুম, কোন একটা খাবার নষ্ট কেন হয়? তাহলে কোন একটা খাবার কেন নষ্ট হয়? খাবার নষ্ট হওয়ার কারণ আছে তিনটি। যে খাবার নষ্টদের কি লাগে? দেখবেন যে আমরা ছোটবেলায় আমরা এটা খেয়াল করছিলাম যে আমরা যখন আচার খাই, খাই ঠিক আছে না, আচার যখন আমরা খাই, দেখবেন যে আমাদের বাবা মা কি বলে যে হাত যেন শুকনো না থাকে, শুকনো থাকে, হাতের মধ্যে যেন পানি যাতে না থাকে, কারণ পানি থাকলে কি সমস্যা? খাবারটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে কোন একটা খাবার নষ্টদের কি লাগবে? খাবারে কি থাকা লাগবে? খাবারে পানি থাকা লাগবে। তাহলে খাবারে পানি থাকলে কি হবে? খাবার নষ্ট হবে। তাহলে খাবারে পানি থাকা লাগবে, প্লাস খাবারের কি তাপমাত্রা কত হওয়া লাগবে? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তাহলে কোন একটা খাবার নষ্ট হলে খাবারে পানি থাকা লাগবে, খাবারের তাপমাত্রা কত হওয়া লাগবে? 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এখন আসলে খাবারটা কেন নষ্ট হয়? খাবারটা তিন ভাবে নষ্ট হয়। তিন ভাবে কি কি? যে আমার খাবারটা নষ্ট হতে পারে, একটা হচ্ছে আমাদের কি জীবাণু দ্বারা পচন, মানে জীবাণু খাবারকে নষ্ট করতে পারে, তাহলে জীবাণু দ্বারা পচন, তাহলে খাবারটা জীবাণু দ্বারা নষ্ট হতে পারে, তাই না? এই একটা কারণ। দুই নম্বর কারণটা কি? যে খাবারের মধ্যে যদি কি থাকে, খাবারের মধ্যে যদি কি থাকে আমার এনজাইম থাকে, খাবারের মধ্যে যদি কোনো এনজাইম থাকে, আর সেই এনজাইম যদি বায়ু যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে, তাহলে খাবারের এনজাইম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করলে খাবার কি নষ্ট হবে? খাবার কি হবে? খাবার নষ্ট হবে। তাহলে খাবার নষ্ট হবে, তাহলে বায়ু যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করলে কি হবে? খাবার নষ্ট হবে। তিন নম্বর যে কারণ, আমরা জানি যে যে আমাদের অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য ছিল। অবস্থান্তর মৌলের কিন্তু পাঁচটা বৈশিষ্ট্য ছিল, আমরা পড়ছিলাম যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য পাঁচটি। তো আমি এটাকে মনে রাখি জরিপ থ্রি দিয়ে মনে রাখি, জরিপ থ্রি। জরিপ থ্রি মানে কি দেখেন, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি? তো এটা জটিল যৌগ গঠন করে, থেকে রঙিন যৌগ গঠন করে, আর দিল তিনটা। এদের কি থাকে? এদের পরিবর্তনশীল জারমান থাকে, পরিবর্তনশীল জারমান থাকে। এদের মধ্যে কি থাকে? এরা প্রভাবক রূপে কাজ করে, প্রভাবক রূপে কাজ করে। আর এরা কি করে? আর তিন নাম্বার হচ্ছে কি, এরা প্যারাচুম্বক প্রদর্শন করে, প্যারাচুম্বক প্রদর্শন করে। এই হলো কি পাঁচটা বৈশিষ্ট্য। তাহলে যেটাই প্রভাবক সেটাকে আমরা বায়োলজির ভাষায় কি বলি? এনজাইম। তাহলে যেটাই প্রভাবক সেটাকে আমরা বলি এনজাইম। তাহলে আমরা বলতে পারি যে অবস্থান্তর মৌলগুলো কি করে? এনজাইম হিসেবে কাজ করে, বলা যায় না? তাই না? তাহলে এখানে দেখেন বইয়ের মধ্যে বলা আছে যে খাবারটা এনজাইম দ্বারা নষ্ট হয়। তিন নম্বরে বলছে যদি খাবারের মধ্যে যদি কি থাকে, কোনো অবস্থান্তর মৌল থাকে, তাহলে খাবারের মধ্যে অবস্থান্তর মৌল থাকলে কি হবে? খাবার নষ্ট হবে, তাই না? অবস্থান্তর মৌল থাকলে কি হবে? খাবার নষ্ট হবে। তাহলে কেন? অবস্থান্তর মৌলগুলো কি করে? এনজাইম হিসেবে কাজ করে। তাহলে মৌল থাকলে খাবার নষ্ট হবে, তাই না? তাহলে খাবার নষ্ট হওয়ার কারণ হচ্ছে তিনটি। এখন দেখেন খাবার যাতে নষ্ট না হয় তার জন্য করণীয় কি? তার জন্য করণীয় হলো তার মধ্যে প্রিজারভেটিভস, তাহলে প্রিজারভেটিভস যুক্ত করা, তাহলে প্রিজারভেটিভস যুক্ত করবো আমি খাবারের মধ্যে যেন খাবার নষ্ট না হয়। তাহলে কি কি প্রিজারভেটিভস যুক্ত করতে হবে আসেন। এটা হলো প্রাকৃতিক প্রিজারভেটিভস, এটা হলো কি কৃত্রিম প্রিজারভেটিভস। তাহলে প্রাকৃতিক কোনটা, কৃত্রিম কোনটা? এখন আসেন প্রাকৃতিক হলো যে আমরা খাবারের মধ্যে প্রাকৃতিক ভাবে কি কি মিশাই যেন খাবার নষ্ট না হয়? সোডিয়াম ক্লোরাইড মিশাই, তাই না? আর কি মিশাই? চিনি মিশাই, তাই না? খাবার যাতে নষ্ট না হয়। আর কি মিশাতে পারি আমরা? আমরা মিশাতে পারি যে চিনি, তার সোডিয়াম ক্লোরাইড গেল, সরিষার তেল মিশাতে পারি, তাই না? খাবার যাতে নষ্ট না হয়। আর আরেকটা কি মিশাতে পারি আমরা? ভিনেগার, তাই না? খাবারের মধ্যে আমরা ভিনেগার দিতে পারি, তাই না? তাহলে ভিনেগার দিলে কি হবে না? খাবার নষ্ট হবে না। তাহলে খাবারের মধ্যে ভিনেগার দেওয়াকে বলে আচার তৈরি, আচার তৈরি বলা হয়, বা এটাকে পিকলিং বলা হয়, পিকলিং। এই হচ্ছে খাবার প্রাকৃতিক প্রিজারভেটিভস। কৃত্রিম কি কি আছে দেখেন, আমরা একটা দেখাই। খাবার যদি জীবাণু দ্বারা নষ্ট হয়, তাহলে জীবাণুর বিরুদ্ধে যে কৃত্রিম প্রিজারভেটিভ কাজ করবে তার নাম হচ্ছে অ্যান্টি মাইক্রোবায়াল। তাহলে অ্যান্টি মাইক্রোবায়াল, তাহলে খাবারের বিরুদ্ধে যে জীবাণু থাকলে তার বিরুদ্ধে যেটা কাজ করবে সেটা হবে কি? অ্যান্টি মাইক্রোবায়াল প্রিজারভেটিভস, ঠিক আছে? খাবারের মধ্যে যদি কোনো অক্সিজেন থাকে তাহলে খাবারটা নষ্ট হবে। তাহলে খাবারে কোন জিনিসটা নষ্ট হবে? খাবারের লিপিড অণু। খাবারের মধ্যে যে লিপিড গুলো থাকবে না সেগুলো ভেঙে যাবে। তাহলে লিপিড গুলো ভেঙে কি হবে দেখেন, একটু দেখাই। খাবারের মধ্যে যদি কোনো এনজাইম থাকে, সেটা যদি যে অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে, তাহলে কি হবে? খাবারের যে লিপিড অণু সেগুলো ভেঙে যাবে। লিপিড অণুগুলো ভেঙে কি উৎপন্ন হবে? মুক্ত মূলক তৈরি করবে। তাহলে লিপিড অণুগুলো ভেঙে কি উৎপন্ন করবে? মুক্ত মূলক তৈরি করবে। আর সেই মুক্ত মূলক কি করবে? আবার নতুন একটা লিপিডকে ভেঙে ফেলবে। তাহলে এইভাবে খাবারের মধ্যে যত লিপিড অণু থাকবে সবগুলো ভেঙে যাবে, তাই না? তাহলে খাবারে যত লিপিড অণু থাকবে সবগুলো ভেঙে যাবে। তাহলে আমার এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোন প্রিজারভেটিভ ইউজ করতে হবে? তাহলে মুক্ত মূলক। তাহলে মুক্ত মূলক গুলো যদি আমি শোষণ করতে পারি, তাহলে মুক্ত মূলক এগুলোকে যদি আমি শোষণ করে ফেলি, তাহলে খাবার কি নষ্ট হবে? হবে না।
তাহলে মুক্তমূলকে শোষণকারীর জন্য আমার কিছু প্রিজারভেটিভ যুক্ত করতে হবে, তার নাম হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। এর নাম হচ্ছে কি অ্যান্টি অক্সিডেন্ট এজেন্ট। তাহলে অ্যান্টি অক্সিডেন্ট কি করে, অ্যান্টি অক্সিডেন্ট খাবারের মধ্যে মুক্তমূলক থাকলে সেটাকে নিয়ে ফেলে। অথবা আমরা বলছিলাম খাবারের লিপিড অণুগুলো কেমনে ভাঙবে, যে এনজাইম প্লাস অক্সিজেন তার সাথে বিক্রিয়া করে কি হবে, আমার খাবারের লিপিড অণুগুলো ভেঙে ফেলবে। তাহলে আমি যদি অক্সিজেনকে শোষণ করে ফেলি খাবার থেকে, তাহলে খাবার কি নষ্ট হবে না। তাহলে অক্সিজেন শোষণকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাহলে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, তাহলে অক্সিজেন শোষণকারী কিছু অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তাহলে অক্সিজেন শোষণকারী, তাহলে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, তাহলে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আর একটা হলো কি মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমাদের এগুলোটা পড়া লাগবে, তাহলে কোনটা অক্সিজেন শোষণকারী, কোনটা মুক্তমূলক শোষণকারী। তো অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট এটাকে আমরা মনে রাখবো কি দিয়ে, দেখেন বায়ুতে যে অক্সিজেন মনে রাখবেন, বায়ুতে যে অক্সিজেন দেখবেন এটা অ্যাভেলেবেল, প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে। আমরা মানে পড়ছিলাম কেমিস্ট্রির মধ্যে যে 20.94% কি থাকে, বায়ুতে অক্সিজেন থাকে, তাই না। তো মনে রাখবো অক্সিজেন যেরকম অ্যাভেলেবেল, দেখবেন বাংলাদেশে সবচেয়ে বেশি ছাত্র মানে ভার্সিটিতে ভর্তি হয় কোন ছাত্ররা বেশি ভর্তি হয়, মানে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে বেশি, বাংলাদেশে দেখবেন একটা কমন সাবজেক্ট যে সিএসসি, যে এই সাবজেক্ট নিয়ে কিন্তু অনেকে পড়াশোনা করে। তাহলে যেরকম অক্সিজেন যেরকম অ্যাভেলেবেল, সিএসসি ছাত্ররা কি অ্যাভেলেবেল। মনে রাখবেন দেখেন অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, সিএসসি, মানে সি মানে কি ভিটামিন সি, আর ই মানে কি ভিটামিন ই, ভিটামিন ই, আর এস মানে কি সালফাইড লবণ, এস মানে কি সালফাইড লবণ। এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আসেন মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট, তো এটাকে আমি মনে রাখি কি দিয়ে, এটাকে আমি মনে রাখি এটিপিএইচ। তাহলে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, এটিপিএইচ দিয়ে আমি মনে রাখি। এটিপিএইচ মানে কি দেখেন, এ এ অ্যান্টিঅক্সিডেন্টের নাম একটা বল, এদের নামগুলো কি একটু বলি দেখেন। এদের নাম হলো যে বিউটাইলেটেড টারশিয়ারি বিউটাইলেটেড, আচ্ছা বিউটাইলেটেড হাইড্রক্সি, এটা বিউটাইলেটেড হাইড্রক্সি এনিসল, হাইড্রক্সি এনিসল, এদের নামগুলা মানে মুক্তমূলক শোষণকারী বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন, ঠিক আছে। তারপর আরেকটা নাম আছে বিউটাইলেটেড হাইড্রক্সি, আরেকটা হচ্ছে বিউটাইলেটেড টারশিয়ারি, আরেকটা হচ্ছে বিউটাইলেটেড টারশিয়ারি হাইড্রোকুইনন, ঠিক আছে, হাইড্রোকুইনন, ঠিক আছে, হাইড্রোকুইনন। এগুলো সবগুলো আপনার একটু কেমিস্ট্রি হাজার স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে মনে হয়। তারপর হলো আরেকটা হলো প্রোপাইল গ্যালেট, প্রোপাইল প্রোপাইল গ্যালেট, ঠিক আছে। এটা ইস আমার অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে আমি এই নামগুলোকে কেমনে মনে রাখবো, আমার এত বড় নাম মুখস্থ রাখা দরকার নাই। আমি মনে রাখি এনিসলের এ দি মনে রাখি, টলোইনের টি মনে রাখি, আর হাইড্রোকুইনন আমি এস মনে রাখি, আর প্রোপাইল গ্যালেটের পি মনে রাখি। তাহলে সবগুলোকে যুক্ত করলে হয় এটিপিএইচ, এটাকে মনে রাখি এটিপিএইচ। এ হলো এনিসল, টি হলো টলোইন, পি হলো প্রোপাইল গ্যালেট, এস হলো হাইড্রোকুইনন। আমি এভাবে মনে রাখি, তাহলে এটিপিএইচ দিয়ে মনে রাখি, এত বড় নাম মুখস্থ রাখি না। তাহলে এই সব মোটামুটি আমাদের কয়েকটি অ্যান্টিঅক্সিডেন্ট নাম গেল, তাই না, এগুলো পরীক্ষা আসতে পারে। আরো কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্টকে দেখেন, একটা আছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে কোনটা কোনটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, এটা একটু পড়া লাগবে। তাহলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হলো, আমরা মনে রাখবেন আমাদের একটা প্রাকৃতিক স্বভাব, আমাদের সবার একটা প্রাকৃতিক স্বভাব, কিরকম একটা প্রাকৃতিক স্বভাব, যে আমরা পড়াশোনা শেষ করে একটা পরীক্ষা আমরা সবসময় দিব, মানে এই পরীক্ষা না দিলে হবে না। তাহলে সেই পরীক্ষার নাম হচ্ছে বিসিএস। বলতে পারি যে বিসিএস ইজ এসেনশিয়াল, মানে এই পরীক্ষা দেওয়াই লাগবে আমাদের, এরকম একটা অবস্থা। তাহলে বিসিএস ইজ এসেনশিয়াল। তাহলে বিসিএস মানে কি দেখেন, বি মানে হলো বিটা ক্যারোটিন, বি মানে হলো কি বিটা ক্যারোটিন। তাহলে বিটা ক্যারোটিন থেকে কি উৎপন্ন হয় আমরা সবাই জানি, যে বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ উৎপন্ন হয়, তাই না। তাহলে ভিটামিন এ উৎপন্ন হয়, তাহলে ভিটামিন এটা কি একটা হচ্ছে কি আমার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। সি মানে হচ্ছে ভিটামিন সি, ভিটামিন সি। আর এস মানে কি, এস মানে হচ্ছে স্যালোনিয়াম, ঠিক আছে, স্যালোনিয়াম, স্যালোনিয়াম। আর ইতেই এসেনশিয়াল বলছিলাম না, ই মানে হচ্ছে ভিটামিন ই। এইগুলো হচ্ছে আমার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো পরীক্ষা আসবে যে কোনটা কোনটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। তাহলে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থেকে আমাদের এই অংশগুলো একটু পড়া লাগবে। আমাদের এই হলো প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আসে আমাদের মোটামুটি এখান থেকে এই কয়েকটা জিনিস জানলে হবে। এবার বলছিলাম খাবারটা নষ্ট হয় কি দ্বারা, অবস্থান্তর মূল্য দ্বারা। তাহলে আমি একটা কাজ করি, যেহেতু অবস্থান্তর মূল্যগুলো খাবারকে নষ্ট করে ফেলতেছে, তাহলে আমি অবস্থান্তর মূল্যগুলো ধরে ফেলি, মানে আশপাশ থেকে ঘিরে ফেলি, যেন তারা কাজ না করতে পারে, ঠিক আছে, যেন তারা কাজ না করতে পারে। তাহলে আশপাশ থেকে ধরে ফেলবে এরকম যে প্রিজারভেটিভ আছে, তাকে বলে কি কিল্ডিং এজেন্ট। তাহলে অবস্থান্তর মৌলগুলো যেন কাজ না করতে পারে তাকে ঘিরে ফেলে কে কিল্ডিং এজেন্ট। তাহলে কিল্ডিং এজেন্ট কারা কারা, তাহলে আমরা পড়বো যে কিল্ডিং এজেন্ট হলো ইডিটিএ। ইডিটি একটা কিল্ডিং এজেন্ট, এটা কি করে, এটা খাবারের মধ্যে কোনো অবস্থান্তর মৌল থাকলে তাকে ঘিরে ফেলে চারপাশ থেকে, এই হলো কি আমার কিল্ডিং এজেন্ট। তাহলে মোটামুটি আমাদের এখান থেকে এই কয়েকটা জিনিস জানলে হবে। এবার আমরা আসি মিশ্রণ। মিশ্রণ তিন প্রকার আসি। মিশ্রণ তিন প্রকার কি কি, দ্রবণ, কলয়েড, সাসপেনশন।
এলো মিশ্রণ, মিশ্রণ তিন প্রকার: দ্রবণ, কলয়েড, কি সাসপেনশন। তাহলে এখন দ্রবণের কিছু উদাহরণ, আচ্ছা দ্রবণের অণু, দ্রবণের যে দ্রব, দ্রবের যে অণুর আকৃতি কত হলে আমরা তাকে দ্রবণ বলবো? তাহলে দ্রবের অণুর আকৃতি 0.1 ন্যানোমিটার থেকে যদি কি হয়, 0.1 ন্যানোমিটার থেকে যদি 2 ন্যানোমিটার হয়, তাকে তখন আমরা দ্রবণ বলবো, দ্রবণ বলবো, ঠিক আছে। দ্রবের অণুর আকৃতি যদি 2 ন্যানোমিটার থেকে যদি 500 ন্যানোমিটার হয়, তখন তাকে আমরা কি বলবো? তাকে তখন আমরা বলবো কলয়েড, ঠিক আছে। আর সাসপেনশন আমি কখন বলবো? যদি 500 ন্যানোমিটার থেকে বেশি হয়, 500 ন্যানোমিটার থেকে বেশি হলে তখন তাকে বলবো আমরা সাসপেনশন। তাহলে এই আমাদের কোনটা দ্রবণ, কোনটা কলয়েড, কোনটা সাসপেনশন, এগুলো একটু পড়া লাগবে। এখন আসেন আমরা দ্রবণের কিছু এক্সাম্পল পড়া লাগবে। যেমন ধরেন পানিতে যে গ্লুকোজের মিশ্রণ বা চিনির মিশ্রণ, তাহলে পানিতে চিনি বলি বা গ্লুকোজ বলি, যে মিশ্রণ বলি, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে আমার কি দ্রবণ। এই হচ্ছে এক্সাম্পল। আসলে কলয়েডের উদাহরণ পড়া লাগবে। কলয়েডের উদাহরণকে আমি মনে রাখি এমনি যে কলয়েড, দেখেন কলয়েড, কল, আমার কি কল, দেখেন কল, বলেন তো এই যুগে কল করতে কি লাগে? এখন তো কল করতে টাকা লাগে না, কল করতে লাগে এমবি। এমবি থাকলে কিন্তু কল করা যায়, তাই না? তাহলে আমরা মনে রাখবো, দেখেন কল করতে এমবি লাগে, আমরা এটা মনে রাখবো, কল করতে এমবি লাগে। কল মানে কল হেড, এমবি মানে কি, দেখেন এম তাহলে মিল্ক, এম তাহলে মিল্ক, আর এম তাহলে কি মিল্ক অফ ম্যাগনেসিয়াম, এম থেকে কি মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম। আর বি তাহলে কি বাটার, বি তাহলে বাটার, ঠিক আছে, এটা বাটার। তাহলে আমাদের কলারের এক্সাম্পল কি কি দেওয়া আছে? মিল্ক, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, আর বাটার, ঠিক আছে এগুলো। এখন সাসপেনশন এর এক্সাম্পলটা পড়া লাগবে। দেখেন পেনশন, বলুন তো কারা পেনশন পায়? যারা বিসিএস কর্মকর্তা, যারা বিসিএস কর্মকর্তা তারা কি পায়? সাসপেনশন পায়, তাই না? এটা মানে পেনশন পায়, পেনশন। তো মনে রাখবো সাসপেনশন মানে কি বিসিএস। তাহলে বিসিএস মানে কি, দেখেন ভিতরে ব্লাড, বিতে কি ব্লাড, বা বিতে কি বেরিয়াম সালফেট দ্রবণ, বেরিয়াম সালফেট দ্রবণ, ঠিক আছে, বেরিয়াম সালফেট দ্রবণ। সি, সিতে কি, সিতে হলো আমার কলেরা ভ্যাকসিন, কলেরা ভ্যাকসিন আছে কি একটা সাসপেনশন, কলেরা ভ্যাকসিন। আর এস হলো কি সয়েল মানে মাটি, মানে পানিতে মাটির মিশ্রণ বা কাদার মিশ্রণ, পানিতে কাদার মিশ্রণ, পানিতে কাদার মিশ্রণ, এটা কি একটা সাসপেনশন। তাহলে আমাদের এই কয়েকটা সাসপেনশনের এক্সাম উদাহরণ পড়া লাগবে। তাহলে সাসপেনশন কি মনে রাখবো? বিসিএস, বিতে হলো ব্লাড, বিতে হলো বেরিয়াম সালফেট দ্রবণ, আর বেরিয়াম সালফেট BaSO4, আর হলো আমার সিতে হলো কলেরা ভ্যাকসিন, আর এস হলো সয়েল মানে মাটি, মানে পানিতে কাদার মিশ্রণ বা মাটির মিশ্রণ যাই বলি, এটা সব লাগে সাসপেনশন। তাহলে এখান থেকে আমাকে এই উদাহরণগুলো একটু পড়া লাগবে। আমাদের কলারকে দেখেন আর কয়েকটা ভাগে ভাগ করা হয়, এটা লাগবে খুব গুরুত্বপূর্ণ। যে কলয়েডকে ভাগলে, ভাগ করলে কি কি পাওয়া যাবে? দেখেন কলয়েডকে ভাগ করলে পাওয়া যাবে অ্যারোসল, অ্যারোসল পাওয়া যাবে, ফোম পাওয়া যাবে, ফোম। তারপর আসেন ফোম, তারপর হলো আমাদের ফোমের পরে আমাদের কি আছে? জেল আছে, জেল আছে। আর আছে আমার জেলের পরে কি আছে? আমার জেলের পরে আছে আহ ইমালশন আছে, ইমালশন আছে, আর আছে মানে সল, লাস্টে মানে সল দেওয়া আছে। এটা হাজারি স্যার একটা বইতে একটু দেখে নেবেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মানে কলারকে ভাগ করলে এই যে শ্রেণীগুলো পাওয়া যাবে, এই শ্রেণীগুলো পাওয়া যাবে। এখন অ্যারোসলের এক্সাম্পল গুলো পড়া লাগবে, ফোমের এক্সাম্পল পড়া লাগবে, জেলের এক্সাম্পল পড়া লাগবে, ইমালশনের এক্সাম্পল পড়া লাগবে, সলের এক্সাম্পল পড়া লাগবে। এগুলো পরীক্ষা আসে অনেক সময়। এখন দেখেন এগুলোকে মনে রাখা সহজ। দেখেন ধরেন আপনারা সবাই কিন্তু মেডিকেল পরীক্ষা দিবেন, তাই না? আপনারা ধরলাম আমি আপনারা সবাই মেডিকেল পরীক্ষা দিবেন। যেহেতু আপনারা ভার্সিটি পরীক্ষার জন্য এখানে কোচিং করতেছেন, আমি ধরে নিলাম যে সবাই এখন মেডিকেল টার্গেট, সবাই মেডিকেল পরীক্ষা দিবে। দেখেন আপনাকে মেডিকেলে চান্স পেতে হলে কি করতে হবে? আপনাকে আগে অ্যাডমিশন পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি অ্যাডমিশন পরীক্ষা দিলেন, আপনি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আপনি এমবিবিএস চান্স পেলেন, তাই না? আপনার এমবিবিএস পড়া শেষ, আপনি পাস করে পেলেন, ঠিক আছে। তো এমবিবিএস পাস করার পরে আপনার এখন টার্গেট কি? টার্গেট হলো যে নামের পাশে একটা ডিগ্রি যুক্ত করা, তাই না? তাহলে আপনাকে নামের পাশে ডিগ্রি যুক্ত করতে হলে আপনাকে একটা ভার্সিটি আছে, যে ভার্সিটিতে আপনাকে যাওয়া লাগবে। সেই ভার্সিটির নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, যেটার আগে নাম ছিল পিজি হাসপাতাল। তাহলে আপনাকে পিজি হাসপাতালে যাওয়া লাগবে। কেন যাওয়া লাগবে? আপনাকে এই ডিগ্রি নেওয়া লাগবে, ঠিক আছে। এই ডিগ্রি না নিলে আপনার হবে না, ঠিক আছে। আপনাকে পিজি হাসপাতালে যাওয়া লাগবে, তাই না? আচ্ছা, তাহলে আপনি পিজি হাসপাতাল কেন যাবেন? আপনি এফসিপিএস করার জন্য যাবেন, ঠিক আছে। ধরলাম আপনি এফসিপিএস করার জন্য কই যাবেন? এফসিপিএস করার জন্য আপনি পিজি হাসপাতালে যাবেন। আচ্ছা গেলেন, আপনি পিজি হাসপাতালে গেলেন, তাহলে আপনার এফসিপিএসটা হয়ে গেল। এবার যেহেতু আপনার এফসিপিএস হয়ে গেল, আপনার কাজ কি? আপনার কাজ হলো, বলছিলাম আমি যে একটা পরীক্ষা সবাইকে দেওয়া লাগে, সেটা হলো কি বিসিএস পরীক্ষা। তাহলে বিসিএস ইজ কি এসেনশিয়াল, তাহলে আপনাকে বিসিএস পরীক্ষা দেওয়াই লাগবে, ঠিক আছে। এটা লাস্টে তাহলে কি বললাম, আপনি অ্যাডমিশন দিলেন, সেখান থেকে আপনি এমবিবিএস পাস করলেন, এফসিপিএস করলেন কোন জায়গায়? পিজি হাসপাতালে। করার পরে আপনি বিসিএস দিতে হবে, কারণ বিসিএস কি একটা এসেনশিয়াল। তাহলে আসেন কেন মনে রাখবেন, দেখেন অ্যাডমিশন, অ্যাডমিশন মানে কি অ্যারোসল, অ্যাডমিশন মানে কি অ্যারোসল। তাহলে অ্যারোসল এক্সাম্পল কি দেখেন দেওয়া আছে এম, এম তে দেওয়া আছে কি ম্যাগ, তাহলে ম্যাগ দেওয়া আছে ম্যাগ। বি, বিতে কি বায়ুতে ধূলিকণা, বিতে কি বায়ুতে ধূলিকণা, তাহলে বায়ুতে ধূলিকণা কি? এটা কি একটা, এটা কি আমার একটা অ্যারোসল। আর এস হলো কি, এস হলো কি আমার স্মোক মানে ধোঁয়া, ধোঁয়া কি একটা আমাদের কি ধোঁয়া হলো কি আমার কি একটা অ্যারোসল। তাহলে অ্যারোসল এক্সাম্পল কি কি দেওয়া আছে? মেঘ, বায়ুতে ধূলিকণা, আর হচ্ছে কি স্মোক। এগুলো সবগুলো হচ্ছে কি আমার অ্যারোসল এক্সাম্পল। এফ, এফ মানে কি ফোম,
ফোমের এক্সাম্পল কি দেওয়া আছে দেখেন, দেখেন সিপি। সিপি মানে কি মনে রাখবো, সিপি মানে হচ্ছে পাকানো ক্রিম, পাকানো ক্রিম, এটা হচ্ছে কি আমার কি ফোমের এক্সাম্পল, পাকানো ক্রিম, ঠিক আছে। আর এস থেকে এস হলো কি আমার, এস হলো আমার কি, এস হলো আমার কি সাবান, ঠিক আছে, এস হলো কি সাবান, তাহলে এস হলো সাবান। তাহলে আসুন, তাহলে ফোমের এক্সাম্পল কি দেওয়া আছে, পাকানো ক্রিম আর হচ্ছে কি সাবান, তাই না। এবার আসেন পিজি, তাহলে পি, জি মানে কি জেল, জি মানে কি জেল। জেলের এক্সাম্পল কি দেওয়া আছে, জেলের এক্সাম্পল দেওয়া আছে জিতে জেলি, জিতে জুতোর কালি, জুতোর কালি, ঠিক আছে, জিতে জুতোর কালি। আর পিতে কি, পিতে হলো পনির। আমরা সবাই জানি যে পনির কোন জায়গা থেকে তৈরি করা হয়, যে আমরা জানি যে পনির তৈরি করা হয় দই থেকে, তাহলে দই থেকে পনির তৈরি করা হয়। তাহলে আমাদের জেলের এক্সাম্পল কি দেওয়া আছে, জেলি দেওয়া আছে, জুতার কালি দেওয়া আছে, পনির দেওয়া আছে, দই দেওয়া আছে, এগুলো সবগুলো কি আমাদের জেলের এক্সাম্পল। লাস্টে কি বলছি, বিসিএস ইজ এসেনশিয়াল, এসেনশিয়াল মানে কি ইমালশন, এসেনশিয়াল মানে কি ইমালশন। তাহলে ইমালশনের এক্সাম্পল কি দেওয়া আছে, আসেন আমরা বি, বি মানে কি বাটার। আর সি মানে কি ক্রিম, সি মানে হচ্ছে ক্রিম, আগে ছিল পাকানো ক্রিম, পাকানো ক্রিম কোন জায়গায় ছিল, পাকানো ক্রিম ছিল আমার এফসিপিএস ছিল, তাই না। তাহলে সি মানে হচ্ছে ক্রিম, আর এস মানে কি শ্যাম্পু। আর আমরা সবাই জানি যে ক্রিম, ক্রিম কোন জায়গা থেকে তৈরি করা হয়, যে দুধ থেকে ক্রিম তৈরি করা হয়, তাই না এটা। তাহলে আমাদের ইমালশনের এক্সাম্পল কি দেওয়া আছে, বাটার, দুধ, ক্রিম, শ্যাম্পু, এই আমার এক্সাম্পল। তাহলে আমি যদি ইমালশন পারি, আমি যদি জেল পারি, আমি যদি ফোম পারি, আমি যদি অ্যারোসল পারি, আর বাকি কোনটা আছে সল, তাহলে সলের এক্সাম্পল মুখস্থ রাখা দরকার না, আমি কয়েকটা এক্সাম্পল মুখস্থ রাখবো। তাহলে আশা করি মোটামুটি কর্মমুখী রসায়ন থেকে আমাদের এই কয়েকটা প্রশ্ন আসে, আর কোনো ধরনের প্রশ্ন চোখে পড়ে না আর কি। এগুলো পড়লে মোটামুটি আমাদের এনাফ, আর কোনো কিছু লাগবে না। তাহলে আশা করি আমাদের এই ক্লাসগুলো অবশ্যই আমাদের অ্যাডমিশনে, মেডিকেল অ্যাডমিশনে নেওয়া হয়েছে, এরকম করে নেওয়া হয়েছে। এইগুলো মোটামুটি এখান থেকে প্রশ্নগুলো সবসময় এরকমই আসে, মানে মেডিকেলে যেরকম প্রশ্ন আসে এখান থেকে আপনার ভার্সিটি পরীক্ষার প্রশ্নগুলো তেমন আসে, কাছাকাছি আসে। তাহলে আমাদের মোটামুটি এখান থেকে এই কয়েকটা টপিক জানলে হবে, আর কোনো টপিক লাগবে না। আমাদের কেমিস্ট্রি ক্লাস আজকে এতটুকু পর্যন্ত থাক, ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে দেখা হবে আর কি। আসসালামু আলাইকুম।